এই মেয়ে, চোখ নামাও, নামাও বলছি। তবুও চোখ নামায় না ইব্রাত, না চোখের পাতা ফেলে। একদৃষ্টিতে তাকিয়ে আছে ন্যাসোর দিকে। 4 দিনের অনাহারে গালের মাংস চুপসে চামড়ার সাথে মিশে গেলেও চোখে মুখে নেই কোনো ক্লান্তির ছাপ। নিমিষহীন দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো মন্ত্রমুগ্ধের ন্যায় এক দৃষ্টিতে। ন্যাসো পানির বোতলের মুখ লাগিয়ে উঠতে উদ্যত হলে হতচেতন হয়ে ফিরে ইব্রাত। খেই হারিয়ে তড়িঘড়ি করে ব্যগ্রকণ্ঠে বলল, আপনি অসম্ভব সুন্দর, আমার দেখা সবচেয়ে সুন্দর মহাপুরুষ আপনি। কণ্ঠে ছিল জানপ্রাণ উজাড় করে দেওয়া মোহ, নিখুঁত আত্মসমর্পণের নীরব ভাষা। ন্যাসো পানির বোতলে কর্ক লাগিয়ে স্যাঁতসেঁতে মেঝেতে রাখল। তারপর এক হাঁটু গেড়ে বসল ইব্রাতের মুখোমুখি, হাত পা বাঁধা রক্তাক্ত। ওর মুখ একদম স্বচ্ছ, গভীর জলের আয়নার মতো। যা লেখা তা যে কেউ পড়তে পারবে। উপর থেকে সাদাসিধে দেখালেও ভেতরে জটিলতার পাহাড় অসীম ভয়ঙ্কর। ন্যাসোর অভিব্যক্তিতে রাগ নেই, দুঃখ নেই, হাসিও নেই, সবসময় একটাই রং, নিরেট ঠান্ডা। এই দৈত্যাকৃতির মানুষটা একাই 10 জনকে মাটিতে মিশিয়ে দিতে পারে। তার শীতল বুদ্ধিমত্তার কাছে পরাজিত হয়েছে অনেক দুর্ধর্ষ যোদ্ধা। তাই তো রিচার্ড তাকে নিজের ডানহাত বানিয়েছে। এতটা পথ পেরিয়ে এসেছে ন্যাসো, অথচ এই কঠিন খোলসের বাইরে এখন আর বেরোতে পারে না। ওর কণ্ঠে নেই কোনো উত্তাপ, নেই অযাচিত ক্ষুব্ধতা। কেবল বরফ শীতল স্বরে বলল, আমার হাতে কাটা মানুষের মাংসের সাইজগুলো দারুণ নিখুঁত হয়। ঠান্ডা কণ্ঠের বাক্য হলেও তাতে ছিল এক নিজস্ব ওজন। এই গভীর শ্বাসরুদ্ধকর শব্দ ছিল ইব্রাতের ধারণ ক্ষমতার অনেক বাইরে। ভেতরে ভেতরে ভয় জমলেও মুহূর্তের উৎকণ্ঠা কাটিয়ে তাকালো ন্যাসোর সুগভীর নিকষ বাদামি আঁখিতে। ইব্রাতের উচ্চতা ন্যাসোর বিশাল কাঠামোর নিচে পড়ে বাধ্য হয়ে ঘাড় উঁচিয়ে দেখতে হয় ওকে। এতক্ষণ তাকিয়ে থাকতে থাকতে ঘাড়ে ব্যথা ধরে গেল। কিন্তু হৃদস্পন্দন যেখানে থমকে আছে সেখানে ব্যথার আর কী বা মূল্য? বেহায়া মন, নিষ্প্রভ দ্বিধাহীন দৃষ্টি, সবকিছুই অপরাধীর মতো ন্যাসোর উপর আটকে রইল। তবু আপনি মহাপুরুষ আমার কাছে। এতক্ষণে ন্যাসোর অভিব্যক্তিতে সামান্য পরিবর্তন দেখা গেল। একপাশে ঠোঁট বাঁকিয়ে ঠান্ডা হাসল সে। ইব্রাতের কান বরাবর শক্ত পুরুষালী হাত রাখল দেয়ালে, সামান্য ঝুঁকে এলো ওর দিকে। ন্যাসোর গাঢ় উষ্ণ নিঃশ্বাস ইব্রাতের মুখ ছুঁয়ে যাচ্ছে। শিরদাঁড়া বেয়ে শীতল একটা স্রোত নেমে গেল। বুকের ভেতর কেমন যেন চাপ ধরে আসছে। হঠাৎ লজ্জায় সম্বিত ফিরে পেল ইব্রাত। বেহায়া দৃষ্টি এবার নত করল। কিন্তু সেই দুর্দমনীয় মন কি এত সহজে হার মানে? এত কাছাকাছি থাকা, এত উত্তপ্ত উপস্থিতি, আলিঙ্গনের সুযোগ কি হাতছাড়া করা যায়? না, কখনোই না। শিরশিরে অনুভূতিতে আবারও নিভু চোখে চাইল ন্যাসোর চওড়া তামাটে শরীরের দিকে। তবে ন্যাসো সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করল। কাটকাট গলায় শুধালো, ওয়ানা ডাই? ইব্রাতের জবাব আসতে দেরি হলো না। আই জাস্ট ওয়ানা বি ইয়োর্স। এইবার ন্যাসোর কপালে একরাশ ভাঁজ পড়ল। ইব্রাত থেকে খানিকটা সরে দাঁড়িয়ে ক্ষীণ স্বরে বলল, খুব পাকা পাকা কথা বলছো। 4 দিন না খেয়েও এক ফোঁটা এনার্জি কমেনি দেখছি। পানি দেওয়া বন্ধ করে দিতে হবে। হঠাৎ বিষণ্ণতায় চুপসে গেল ইব্রাতের তনুমন। ঘাড় ঘুরিয়ে তাকালো পাশের ছোট লোহার খাঁচার দিকে। দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো অন্ধকার ঘরে ইঁদুর ধরার ফাঁদ পাতা হয়েছে, আর ভুলক্রমে সেখানে আটকা পড়েছে এক মধ্যবয়সী নারী। 4 দিনের অনাহারে সবিতা বেগমের শরীর নিস্তেজ হয়ে এসেছে। ছোট্ট খাঁচার চারপাশে আবার তার কাটার বেড়া। নড়াচড়া তো দূরের কথা, উঠে বসারও উপায় নেই। নিস্তেজ শরীর নিয়ে ঘুমিয়ে আছেন তিনি, যেন কোনো ক্লান্ত বিধ্বস্ত পাখি। ইব্রাত মায়ের দিকে তাকাতেই বুকের ভেতর মোচড় অনুভব করল। সমস্ত মুগ্ধতার, সমস্ত ভালো লাগা নিমেষে মুছে গিয়ে চোখে শ্রাবণ মেঘের ধারা বইতে শুরু করল। কণ্ঠ বুজে এলো কান্নায়, ফ্যাসফেসে স্বরে বলল, দয়া করে আমার মাকে কিছু খেতে দিন, এভাবে শুধু পানি খেয়ে বাঁচা যায় না। ব্যথাতুর কণ্ঠের গুরুতর অনুরোধেও হাসতে হাসতে উড়িয়ে দিল ন্যাসো। ঠোঁট কামড়ে ভ্রু কুঁচকে বলল,
তুমি বাঁচবে কি করে? ইব্রাত চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে জবাব দিল, আপনাকে পাওয়ার জন্য হলেও আমাকে বাঁচতে হবে। ইব্রাতের তাৎক্ষণিক বিলম্বহীন জবাবে এবার সম্পূর্ণ দৃষ্টি ওর উপর দিল ন্যাসো। এলিজাবেথের মতো অপার সৌন্দর্য না থাকলেও ইব্রাতের মধ্যে এক ধরনের মায়া আছে, অপরিসীম, গভীর, বাঁধনহীন। উজ্জ্বল শ্যামলা চেহারায় 4 দিনের অনাহারের ছাপ স্পষ্ট, পুষ্টিহীনতায় ক্লান্ত। হরিণের মতো টানা চোখজোড়ার নিচে অবাধ্য কালো দাগ জায়গা দখল করেছে। অথচ সেই শ্যামলা মুখশ্রীর বিপরীতে গাঢ় গোলাপি ঠোঁটজোড়া যেন ডোবায় ফোটা দুটো পদ্মফুল। স্নিগ্ধ আর সেই স্নিগ্ধতায় মোড়া গোটা অব্যয়। তবে ন্যাসো সেই স্নিগ্ধতার বিপরীতে চিবুক শক্ত করল। দৃষ্টি কঠোর, গলা ঠান্ডা। চিবিয়ে চিবিয়ে ইটালিয়ান অ্যাকসেন্টে বলল, খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য, তাই না? যখন অন্য একটা মায়ের সন্তানকে দিনের পর দিন না খাইয়ে রেখেছিলে তখন কেমন লাগতো? খুব ভালো লাগতো, তাই না? এখন লাগছে না কেন? মেঝে খুব ঠান্ডা, অন্ধকারে থাকতে ভয় লাগছে। তখন সেই এতিম মেয়েটার কেমন লেগেছিল একবারও ভেবেছিলে? তোমার বয়সী একটা মেয়ে যখন ব্যাড টাচের শিকার হতো নিজের কাছেও কি একটু ইনসিকিউর ফিল হতো না? 7 হাতের একটা ঘরের মধ্যে দিনের পর দিন যখন ওকে আটকে রেখেছিলে তখন এত খারাপ লাগা কোথায় ছিল? ডু ইউ থিঙ্কস পিপল আর ফাকিং ফুল? ন্যাসোর শেষের কথাগুলো ছিল ঝাঁঝালো, কর্কশতায় ভরা। ইব্রাতের সমস্ত কায়া কেঁপে উঠল। ন্যাসো আগুন বর্ষণ করল কথায়, আর চোখে জ্বলল কর্ধের অগ্নি। উপর ও নিচের মাংসপিণ্ডের ওজনে ওর চোখের গোলমণি ছোট মাছের চোখের মতো দেখাচ্ছে, সংকুচিত তবে প্রাণবন্ত। যেন পর্বতমালায় মেঘহীন সাদা আকাশের নিচে কাটা কাটা গাছের ফাঁক গলে বেরিয়ে আসা পাহাড়ের গোল টিলা। বাদামি রঙের ছোট চোখ জোড়া। তবে এই বাদামি চোখে এখন দাউ দাউ আগুনের শিখা। ইব্রাত হেসে ফেলল চোখের পানি সমেত। ভাঙা কণ্ঠে ফিসফিস করে বলল, তখন আমার জীবনে কেন আসলেন না? আরও কিছু বছর আগে দক্ষিণের দমকা হাওয়ার মতো আপনার আগমন হলো না কেন? ছোট ছোট চোখ আরও ছোট হলো ইব্রাতের কথায়। ন্যাসো তেষ্টা নজরে তাকিয়ে জিজ্ঞেস করল, মানে? একই স্বরে প্রত্যুত্তর করল ইব্রাত, তাহলে হয়তো আমি অনেক আগেই মায়ের শেখানো বুলি থেকে বেরিয়ে নিজের মন দিয়ে কথা বলতে পারতাম। চোখের সামনে থেকে রঙিন পর্দা সরিয়ে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারতাম। এই যেমন এখন বলছি, মন থেকে যা আসছে তাই বলছি, কানের পাশে কোনো কুপরামর্শদাতা নেই। তাহলে হয়তো আমার পাপের ওজন একটু হলেও হালকা হতো। বিশ্বাস করুন, আমি সত্যি অনুতপ্ত আমার কাজের জন্য। প্রেমে পড়ে আমি বুঝেছি কষ্ট কী জিনিস। খুব সুখে থেকে আমি কখনো এলিজাবেথের কষ্ট অনুধাবন করতে পারিনি। একটু থেমে ইব্রাত চোখ নামালো, কণ্ঠে অভিমান মেশানো স্বীকারোক্তি। সেদিন আপনাকে প্রথম দেখায় এক বুক ভালো লাগায় ছেয়ে গিয়েছিল মন। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ থামছিল না। সেই কঠিন মুহূর্তেও আমি ছিলাম এক অন্য জগতে। সুখের দোলায় দুলছিল মন। কিন্তু যখন আপনি চলে গেলেন তখন বুঝলাম আমার শূন্য শূন্য লাগছে। সেদিন থেকে আমি প্রথমবারের মতো এলিজাবেথের কষ্ট বুঝতে শুরু করি, অনুভব করতে শিখি হারানোর যন্ত্রণা। আমি আম্মুকেও অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে দয়া করে সাহায্য করুন। আপনাদের বসকে খুঁজতে অনেক চেষ্টা করেছি আমি, কিন্তু কোথাও পাইনি। প্লিজ বলুন না, এলিজাবেথ কোথায় আছে, কেমন আছে? অনুশোচনায় জর্জরিত কথাগুলো উপেক্ষা করে উঠে দাঁড়ালো ন্যাসো। চলে যাওয়ার জন্য উদ্যত হয়। তখনই পেছন থেকে ইব্রাতের অদ্ভুত যত সব প্রেমগীতি তেড়ে আসলো। তবুও থামে না ন্যাসো, এগোতে থাকে। ভালোবাসি আমি আপনাকে। সারা জীবন এভাবেই বন্দি করে রাখুন, আর যেভাবেই রাখুন আপনার কাছেই রাখুন। আমরা বাঙালি মেয়েরা মরলেও ভালোবাসার মানুষের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এতেই থামে না ইব্রাত। নিস্তেজ স্বরে অনড়ভাবে বলতে থাকে, ভালোবাসা পায়ে ঠেলার জিনিস না, বুকে পুষে আগলে রাখতে হয়, নয়তো নষ্ট হয়ে যায়। আপত্তি নেই।
পায়ের গতি নিটোল রেখেই বলল ন্যাসো গুরুগম্ভীর গলায়। চিলতে হাসল ইব্রাত। এবার মৃদু চেঁচালো দুর্বল গলায়, ধ্বংস হতে চাই আপনার প্রেমে। ন্যাসো থামল, একপাশে ঘাড় বাঁকালো, তবে পেছন ফিরে তাকালো না। অদৃশ্য দূরত্ব বজায় রেখে রুষ্ট কণ্ঠে বলল, এই প্রেমে বিধ্বস্ততা ছাড়া কিছুই নেই। ধ্বংস তো তুমি হবেই মেয়ে। ইব্রাত কিছু বলার সুযোগ পাওয়ার আগেই লম্বা লম্বা পদক্ষেপে বেসমেন্ট ছাড়ল ন্যাসো। কালো পোশাকধারী দুজন গার্ডের সামনে এসে শক্ত কণ্ঠে নির্দেশ দিল, আজকে থেকে পানিও যেন না দেওয়া হয় এদের। গার্ডদের নিশ্চুপ সম্মতি দেখে তপ্ত শ্বাস ফেলল ন্যাসো। পায়ের গতি ধীর করে বাগানবাড়ির ভেতরে প্রবেশ করল, যেখানে অপেক্ষা করছে রিচার্ডের হিংস্র আচরণ, যার সম্মুখীন হওয়ার জন্য নিজেকে নিটোল করে নিতে হবে। ক্লোরোফর্মের প্রতিক্রিয়া কাটতেই পিটপিট করে চোখ খুলতে চেষ্টা করল এলিজাবেথ। চোখের পাতায় যেন কেউ বিশাল আকৃতির পাথর রেখে দিয়েছে। অধিক ওজনে টলমল করছে, খুলতে পারছে না চোখ। তুলার মতো নরম বিছানার সাথে ধনুকের মতো বাঁকানো শরীর লেপ্টে আছে, অনুভব করছে সে। আশপাশের শব্দগুলো বলে দিচ্ছে এখন সে সুস্থ সবল। আবাসিক কোনো এলাকায় আছে, গাড়ির হর্ন শোনা যাচ্ছে। খুব সম্ভবত কাছেই ব্যস্ত কোনো রাস্তা, যেখানে বিরতিহীনভাবে ছুটে চলেছে যানবাহন বিভিন্ন গন্তব্য। খোলা জানালা দিয়ে আসছে সতেজ বাতাস, প্রশান্তিময় মুক্ত প্রকৃতির গন্ধ মাখা। বহুদিন পর সেই বাতাস ছুঁয়ে দিচ্ছে এলিজাবেথের শুষ্কতায় খড়িয়ে যাওয়া শরীর। বহু কসরত করে অবশেষে চোখ খুলতে পারল এলিজাবেথ। চোখের পাতা খুলতেই ফাঁক গলে উন্মুক্ত হলো এলিজাবেথের নিকষ সুগভীর কালো আঁখি যুগল। তবে সোডিয়াম লাইটের তীর্যক আলোতে তা বেশিক্ষণ টিকতে পারল না। আলো চোখে পড়তেই দ্রুত হাতে চোখ ঢেকে ফেলল। কিছুক্ষণ নিয়ে ধাতস্থ হলো, আবারও চোখ মেলে উঠে বসতে বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল ওর চোখ। হতবম্ব দৃষ্টিতে পুরো কক্ষ জুড়ে বুলিয়ে নিল নজর অবিশ্বাস্যভাবে। এটাকে স্রেফ একটা রুম বলা ভুল হবে। কেউ খুব ধৈর্যের পরিচয় দিয়ে আদরের সাথে সাজিয়েছে এই ডিজনিল্যান্ড। এলিজাবেথের মনে হলো সে কোনো পিঙ্কিশ ওয়ার্ল্ডে অবতরণ করেছে। ক্লোজেট থেকে শুরু করে বিছানার বেডশিট, বালিশ, সোফা, পর্দা সব কিছুই পিঙ্ক। যেন কোনো ছোট্ট মেয়ের স্বপ্ন সত্যি হয়েছে। এমন ব্যক্তিগত কক্ষের জন্য কত মেয়ে না স্বপ্ন দেখে। খুব কম সংখ্যক নারী আছে যারা পিঙ্ক অপছন্দ করে। এলিজাবেথের চোখ এখনও বিস্ময়ে ছানা বড়া। মনে হচ্ছে সে এখনও স্বপ্নের মধ্যে ঘুরছে। স্যাঁতসেঁতে রান্নাঘরের শক্ত মেঝে আর রিচার্ডের ভয়ঙ্কর ডার্ক থিমের ঘর থেকে এই সাজানো রুমে এসে সে নিজেকে মানাতে পারছে না। কখনো বাচ্চাদের এমন কমন ট্রিক কাজে দেয়, এমন কিছু মনে করেই এলিজাবেথ নিজেকে ঘর থেকে বের করার চেষ্টা করল। জিভ দিয়ে ওষ্ঠ ভিজিয়ে হাতে চিমটি কাটল একটু জোরে। নখের দাগ বসে লাল হয়ে গেল পাতলা চামড়া। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে এলিজাবেথ। ঠোঁট কামড়ে দম আটকে কাঁপা কাঁপা চোখের পাতা আবার মেলে। এবার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম মনে হলো। এটা সত্যি, বাস্তব। বেডসাইডের দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে যায়। দিন দুনিয়ার কুল কিনারাহীন হয়ে হাসতে থাকে খিলখিল করে। হাতের বাঁধনের থেকেও বড় সাইজের দুটো ডোরেমন সযত্নে ধরতে গিয়েও ব্যর্থ হয়। এতক্ষণ বিস্ময়ের কারণে ডোরেমন দুটোকে খেয়ালই করেনি এলিজাবেথ। নারীসুলভ আচরণে আত্মসমর্পণ করে আবেগী হয়ে ওঠে এলিজাবেথ ছোটবেলার কথা মনে করে। একসময় তার বাবা নিজ হাতে তার রুমটিও এভাবে সাজিয়ে দিয়েছিল, তাদের ছোট্ট কুটিরের মধ্যে। ওর জন্য একটা ছোট রাজপ্রাসাদ তৈরি করেছিল। সেখানে ছিল না কোনো কমতি, শুধুই মায়া, ভালোবাসা এবং যত্ন। এলোকেশী, অতি পরিচিত মধুমিশ্রিত মাতাল স্বরে সম্বিত ফিরে পায় এলিজাবেথ। দরজার সামনে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে থাকা কৃষ্ণগহ্বরে তাকাতেই চোখ জলজল করে উঠল তার। ঠোঁটের কোণে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোখ ভিজে এলো। ছুটে গিয়ে হামলে পড়ল পুরুষালী বক্ষপটে। অঝরে কাঁদতে থাকে। পুরুষটা রুক্ষ শক্তপোক্ত খসখসে হাতটা রাখল এলিজাবেথের মাথায়।
কিছুটা সময় দেয় এলিজাবেথকে নিজেকে সামলে নেওয়ার জন্য। দুর্বোধ্য মেয়েটি দীর্ঘ সময় পর প্রিয় মানুষের ছায়ায় আশ্রয় পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারে না। কান্না থামে না ওর, বরং ক্রমশই বাড়তে থাকে। বক্ষপটের মালিকও যেন এই দৃশ্য থেকে এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছে। আটকে রাখতে চায় না নিজেকে। যুগান্তরের পর প্রিয় ছায়াটি কাছে পাওয়া, তাও আবার এত নিভৃতে। এক আশ্চর্য শান্তিতে ভরে গেল তার বুক। মরুভূমির খড়খড় বুকে এক ঝিলিক বৃষ্টি যেন ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে যাচ্ছে। একে অপরকে হারিয়ে ভুলে গেছে নিচের টুকরো কাচের খণ্ডাংশ। কিন্তু আর পারল কোথায়? এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে আড়ম্বরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে হৃদয় যতটা প্রশান্তি পেয়েছিল, এখন ঠিক তার থেকেও বেশি যন্ত্রণাদায়ক লাগছে সেই কান্না। আড়ষ্ট মেয়েটির কান্নার তীব্রতায় কেঁপে ওঠা প্রতিটা ঝাঁকুনি বুকের পাঁজরে হাতুড়ির আঘাতের চেয়েও গভীর। হৃদয় গহ্বরে যেন এক ঝড় ওঠে। লোকটা অস্থির হয়ে ওঠে এলিজাবেথের কান্না থামানোর জন্য। এলোকেশি, এই এলোকেশি, এভাবে কাঁদে না পাখি, গলা বসে যাবে তো। কান্না থামায় না এলিজাবেথ। এই শ্রাবণের বাদ আজ এত সহজে থামবে না। ছটফট করতে থাকা মানবটি উপায়ন্তর না পেয়ে দুই হাতের আঁচলায় চেপে ধরল এলিজাবেথের ভেজা দুটি গাল। কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। কাপা কাপা চোখের পাতা মেলে তাকালো এলিজাবেথ। দুটো খাদযুক্ত দৃষ্টি একত্রিত হতেই মানবটির বুকে হিমশীতল হাওয়ায় ছেয়ে গেল। ঠোঁট গহ্বরের ফাঁক গলিয়ে বের হলো প্রশান্তিময় নিঃশ্বাস। কণ্ঠস্বর খাদে নেমে যায় এলিজাবেথের কান্নায়। অস্পষ্ট স্বরে আওড়ায়, আমি আবারও হেরে গেলাম ভালো মানুষ। যে সই তাকেই কেন সারা জীবন সইতে হয়? বেঁচে থাকার শেষ আশাটুকু হারিয়ে ফেললাম আমি। তোমার কিছু হয়নি এলোকেশি, এভাবে বলবে না প্লিজ। মানে না অচেতন মন। পাগলের মতো কাঁদতে থাকে এলিজাবেথ। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। মানবটিও হাঁটু ভেঙে বসল এলিজাবেথের সামনে। অনুভব করল মাত্র কয়েক ঘন্টা আগে তার রাজ্যে আগমন করা এই লাস্যময়ী নারীর কান্নাগুলো যেন বিচ্ছে তার বক্ষপটে, যা মৃত্যু যন্ত্রণার সমতুল্য। জমে থাকা সকল কষ্ট আজ উষ্ণতার চাদরে আবদ্ধ হয়ে মোমের মতো গলে ভেতরে তাণ্ডবীয় ঝড় তুলে দেয়। উন্মাদের মতো নিজের চুল টানতে থাকে এলিজাবেথ। মানবটি ঘাবড়ে গিয়ে আবারও বুকের সাথে শক্ত করে চেপে ধরে এলিজাবেথকে। ছোটার জন্য মোচড়ামুচড়ি করতে থাকে এলিজাবেথ। বুকের মধ্যে এলোপাথারি কিল ঘুষি দিয়ে যাচ্ছে, তাও ছাড়ে না মানবটি। অনড়ভাবে বুকের সাথে চেপে রেখে স্বাচ্ছন্দ্যে সব ব্যথা সহ্য করে নিচ্ছে। কান্নার বেগের সাথে তিরতির করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। আপনি আরও আগে কেন আসলেন না ভালো মানুষ? কেন আসলেন না বলুন? শান্ত হও এলোকেশি, আমাকে ক্ষমা করে দাও। আমি সেই সময় দেশে ছিলাম না। থাকলে এমনটা কখনোই হতে দিতাম না। বিশ্বাস করো, নিজেকে শক্ত করো। আঘাতপ্রাপ্ত মানুষ একদিন সব ভুলে গেলেও রব ভোলেন না। ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতিটা আর্তনাদ, প্রতিটা শব্দ, অডিও ভিডিও রেকর্ডিং সবকিছুই উপরওয়ালার কাছে মজুদ আছে। প্রতিশোধ যদি বান্দা নিত তাহলে অর্ধেক ভালো ছিল। কিন্তু শাস্তি যখন রব নেবেন, নিশ্চয়ই তার জগৎ অত্যন্ত কঠিন হবে। নিশ্চয়ই আমাদের রব সরিষা পরিমাণ জিনিসও ভোলে না। হঠাৎ এলিজাবেথ শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ধাক্কা মারল মানবটিকে। অতর্কিত ধাক্কায় বেগ পোহাতে না পেরে উল্টে পড়ে যেতে নিলেও সামলিয়ে নিল নিজেকে এক হাতের তালু দিয়ে মেঝেতে ভর দিয়ে। এলিজাবেথের হাত গিয়ে ছিটকে পড়ল ভাঙা কাচের টুকরোর উপর। তৎক্ষণাৎ পাতলা চামড়া ভেদ করে একদম ভেতরে ঢুকে যায় কাচ। গলগলিয়ে রক্ত বের হতে থাকে। এলিজাবেথ হাতের মাংসে বিঁধে থাকা রক্তাক্ত কাচের দিকে তাকিয়ে আওড়ায়, এগুলো আমার স্বপ্ন ভাঙা টুকরো কাচ, যা ছিল ভাঙা মনের গভীরে। আজ বদলে গিয়েছে সব। আমার ভেতরে ভেঙে চুরে রক্তক্ষরণ হচ্ছে। এলোকেশি, স্টপ বিইং সো চাইল্ডিশ। হাত থেকে রক্ত বের হচ্ছে। দেখি, দেখতে দাও। এগোতে আসলে দূরে সরে যায় এলিজাবেথ। ঠোঁটের আগায় জড়ো হয়েছে তাচ্ছিল্যের হাসি।
অথচ চোখ দিয়ে ঝরছে অঝোর শ্রাবণ, না বলতে পারা কষ্টের প্লাবন, যা কাতর চোখে তাকিয়ে থাকা মানবের কাছে তীরের ফলার ন্যায় যন্ত্রণাদায়ক। এবার গলায় কাঠিন্যতা বজায় রেখে বলল, এলোকেশী প্লিজ, ব্লিডিং বন্ধ করতে হবে। চোখে পানি সমেত অধরে নিয়ে হাসল এলিজাবেথ। জড়বস্তুর মতো জমে গিয়েছে একদম। আর মনে যে রক্তক্ষরণ হচ্ছে তা, রক্তের প্লাবনে ভেসে যাচ্ছি আমি। অপর পাশ থেকে শোনা যায় বিলম্বহীন জবাব, দাগ গেঁথে যাওয়া ক্ষত সারানোর ক্ষমতা হয়তো আমার নেই, তবে কথা দিচ্ছি প্রতিটা ক্ষতের দাগ শুভ্র ফুল দিয়ে ঢেকে দেব আমি। কেউ দেখবে না, কোনোদিনও না। আর আপনি, যদি বাক্য দ্বারায় আমাকে নিয়ে, আমার দেখা নিয়ে, তবে নিজের চোখ দুটো নিজের হাতে নষ্ট করে দেব আমি। দেখব না আমি তোমার ক্ষতের দাগগুলো, তবুও সারিয়ে দিতে চাই আমি, মন থেকে চাই। সব মিথ্যে। আপন মানুষগুলোই যখন পারল দূরে ঠেলে দিতে, সেখানে তো আপনি, এই আপনি তোমার, শুধুই তোমার এই আপনিটা। কিছু কিছু সম্পর্কে রক্তের বাঁধনের প্রয়োজন হয় না। এভাবে কথার প্যাচে কথা বলে এলিজাবেথকে ব্যস্ত রেখে এগিয়ে গিয়ে খপ করে ধরে ফেলল এলিজাবেথের রক্তাক্ত হাতটা। সম্বিত ফিরে পায় এলিজাবেথ। এরই মধ্যে মানবটি পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে হাত চেপে ধরে। জোরাজুরি করতে থাকে এলিজাবেথ হাত ছাড়ানোর জন্য। এক সময় গলা ছেড়ে চেঁচালো, আমাকে ছোবেন না, আমি অপবিত্র। এলিজাবেথের কথায় থমকে যায় মানবটি। স্তব্ধ হয়ে তাকায় এলিজাবেথের দিকে। তাকালো এলিজাবেথের গলায়। ভালো করে খেয়াল করলে দেখতে পায় এখনও এলিজাবেথের গলায় কালো ছোপ ছোপ দাগ স্পষ্ট। চোখ বুজে তপ্ত শ্বাস ফেলল মানবটি। কয়েক মুহূর্তের জন্য আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দিল দীর্ঘশ্বাসে। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক, বরাবরের মতোই ঠোঁটের কোণায় অমায়িক হাসি। এলিজাবেথের হাতে রুমাল ভালোভাবে পেঁচিয়ে দিতে দিতে স্বাভাবিক গলায় বলল, তুমি পবিত্র ফুল, আকাশের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। যদি কোনো ঝড়ের কারণে নিজের আলো খুইয়ে ফেলো, তবে আমি সূর্য হয়ে তোমাকে আলোকিত করে নিজে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। এলিজাবেথ তাকিয়ে থাকলো কৃষ্ণগহ্বরের দিকে। মানুষটা কতটা সাবলীল গলায় বলে দিত কত জটিল থেকে জটিল কথাগুলো। এমনটাও হওয়ার কথা ছিল না। পাপের শহরে রাতের আধারে স্বেচ্ছায় শরীর আদান প্রদান স্বাভাবিক হলেও কেউ অযাচিতভাবে নিজের চরিত্র খোয়ালে কলঙ্কের দাগ বসিয়ে দেয় সমাজ। এলিজাবেথের অভিব্যক্তি শূন্যের কোটায়। নিস্তেজ স্বরে বলল, মানে? মানবটি রুমাল দিয়ে কাটা জায়গা সুন্দর করে পেঁচিয়ে দিল। ওর হাতে লেগে থাকা রক্তগুলো নিজের গায়ে চাপানো পাঞ্জাবিতে রঙের মতো লাগিয়ে দিল। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। বুঝতে পারে না এইরকম উদ্ভট কাজের কারণ। সাদা শুভ্র পাঞ্জাবি রক্তজবার অঞ্জলি রঙে রাঙিয়ে যায়। ম্লান হাসল লোকটা, হেসে বলল, লাগিয়ে নিলাম অপবিত্র রক্ত, নিজেও অপবিত্র হয়ে গেলাম। চলো এবার পবিত্র হই একসাথে, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে। কথাগুলো বলার সময় লোকটার গলায় ছিল না বিন্দু পরিমাণ জটিলতা জড়তা। নিরুদ্বেগ ভাব নিয়ে দ্বিধাহীনভাবে বলে দিল অবান্তর কথাগুলো, যেগুলো লোকটার মুখে একদমই মানায় না। ব্যক্তিত্ব, প্রফেশন কোনো দিক দিয়ে যায় না উদ্ভট কথাগুলো তার সাথে। এলিজাবেথের অব্যয় দেখে ফিসলে হাসল মানবটি। পেলব দুই হাত রাখে এলিজাবেথের গালে। মানবটির হাতের স্পর্শ লাগতেই যেন কারেন্টের শক লাগলো। ছিটকে দূরে সরে যায় এলিজাবেথ। সে এলিজাবেথের ইনসিকিউরিটি বুঝতে পেরে কিছুটা দূরে সরে বসে। ধাতস্থ গলায় বলে দিল এক অপ্রত্যাশিত কথা, বিয়ে করবে আমায় এলোকেশী? মাথায় যেন বাজ পড়ল এলিজাবেথের। আকাশ থেকে চাঁদ টপকে পড়েছে সোনার মতো চমকালো। মানে? এসব কি বলছেন আপনি? সবটা জানার পরেও? সবটা জেনেই বলছে এলোকেশী, আমার হও, সুযোগ দাও তোমাকে শুভ্রতার রঙে রাঙিয়ে দিতে। গম্ভীর হয় এলিজাবেথের কণ্ঠস্বর। কোথায় আমি আর কোথায় কি যাতা বলেন? এবারও বাক্য শেষ করার আগে ছটফট করে উঠল মানবটি।
ব্যগ্র গলায় বলল, এই আপনি তোমার, শুধুই তোমার এই আপনিটা। আমি পারবো না আপনাকে ঠকাতে, মাফ করবেন আমায়। আমাকে উদ্ধার করো এলোকেশী প্লিজ। কপালের ভাঁজ ভাসমান হলো এলিজাবেথের। উদ্ধার মানে? তোমাকে হারানোর ভয়ে তিলে তিলে শেষ হয়ে যাওয়া থেকে রক্ষা করো আমাকে। হ্যাঁ, আমি জানি তুমি হয়তো আমাকে তেমনভাবে কখনোই ভাবনি, কিন্তু আমি ভাবি, সেই শুরু থেকেই। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আমি, কিন্তু মাঝখান থেকে এক দমকা হাওয়া এসে সব উল্টাপাল্টা করে দিয়েছে। অনেক কষ্ট করে আবারও তোমাকে ফিরে পেয়েছি এলিজাবেথ, আর হারাতে চাই না। প্লিজ আমার হয়ে যাও, তোমার সকল দায়িত্ব নিতে চাই আমি, সারিয়ে তুলতে চাই তোমার মনের সকল ক্ষতগুলো। আপনার সুন্দর জীবনে আমি নোংরা লাগাতে চাই না ভালো মানুষ। এলোকেশী, লুক অ্যাট মি পাখি। ঘুরে দাঁড়ানোর জন্য একটা শক্ত হাতের প্রয়োজন হয়। আমি তোমাকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি। দেখো যা হয়েছে তাতে তোমার কোনো হাত নেই। এভাবে নিজেকে গুটিয়ে রেখো না। আমরা চাইলে আবার নতুন করে সব শুরু করতে পারি। সব কিছু আমাদের হাতে নেই। জীবনে এমন অপ্রত্যাশিত অনেক কিছুই হয়। আমরা চাইলে শেষটা সুন্দর করতে পারি এলোকেশী। আমার স্ত্রী হিসেবে সমাজে স্বীকৃতি দিতে চাই তোমাকে, মুছে দিতে চাই তোমার সকল কলঙ্ক। চাঁদেরও কিন্তু কলঙ্ক আছে, তবুও মানুষ সব সময় তার প্রিয় মানুষকে চাঁদের সাথে তুলনা করে। আর তুমি তো আমার বাগানে ফোটা সবচেয়ে রঙিন ফুল, যার স্নিগ্ধতার শুভ্রতায় হিংসে করে বাকি ফুল। তুমি হাতটা শুধু ধরো, আমি দেখিয়ে দেব সত্যিকারের সম্পর্কের মানে কি। বিরতিহীনভাবে কথাগুলো বলে হাত বাড়িয়ে দিল লোকটা। এলিজাবেথ ভেজা চোখে একবার তাকালো সুখের আশায় বাড়িয়ে দেওয়া হাতের দিকে, অতঃপর তাকালো কাতর দুটি চোখে। সহসায় চোখ বুজে কান্না চাপা কণ্ঠে বলল, আমি পারবো না আপনাকে কখনো স্বামীর অধিকার দিতে। নিজের শরীরের উপর ঘৃণা চলে এসেছে আমার। ভালোবাসা মানে হলো আলিঙ্গন, আর আলিঙ্গন মানে প্রচণ্ড জোরে শক্ত করে জড়িয়ে ধরা, যেন পাঁজরের ভেতর পাঁজর ঢুকে যায়। হোক সেটা শারীরিক বা মানসিক। তোমার শরীর চাই না আমার এলোকেশী, শুধু চাই তুমি আমার পাশে থাকো শেষ সময় অবধি। তোমার অনুমতি ছাড়া তোমার শরীরে স্পর্শ করব না আমি, কথা দিলাম। ভালোবাসার সমস্ত অনুভূতিগুলো হারিয়ে ফেলেছি আমি অপেক্ষা করব। টেক ইউর টাইম। যেদিন তুমি আমার ভালোবাসায় আত্মসমর্পণ করবে, সেদিন হবে আমার সবচেয়ে সুখের দিন। এই পৃথিবীতে সব থেকে খুশি থাকবো আমি সেদিন। সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। চেষ্টা চালিয়ে যাব তোমার মনে ভালোবাসার ফুল ফোটানোর জন্য। তবে শোনো, যেদিনই প্রেমের ফাঁদে পা দাও না কেন, অগ্রিম বার্তা দিয়ে নিও মেয়ে, না হয় এত বড় ধাক্কা সহ্য করতে পারবো না। বলেই ফিক করে হেসে দেয় মানবটি। এলিজাবেথ নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো কৃষ্ণ গহ্বরে। অকুতোভয়ী হৃদয় বেগতিক দোটানার সাক্ষী। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে যাওয়া মনে হাজারো দোটানা। অহর্নিশে বারবার কর্ণপাত হতে থাকে সেই ভয়ঙ্কর মুহূর্তের সময়গুলোতে করা আর্তনাদগুলো। মস্তিষ্ক নিউরন শ্রবণেন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে প্রতিটা আর্তনাদ। অনুভূতির জোয়ারে ভেসে অন্তঃকরণের রক্তপাত কমাতে হলেও এলিজাবেথকে পারতে হবে। তারা হয়ে আর আকাশের মেঘে ভেসে থাকতে চায় না অধরা দিনের মতো। মুছে ফেলতে হবে সেই ব্যথাগুলো নতুন কারোর মাঝে নিজেকে বিলীন করে। দোটানা থেকে বেরুতে পারে এলিজাবেথ। কেউ আসুক, ভালোবেসে ভরিয়ে দিক মন। আসুক এক নতুন সকাল, ভেঙে দিয়ে কালো অতীত বর্তমান রুদ্ধ করে স্তব্ধ আকাশে ঝিলিক দিয়ে উঠুক এক নির্মল বিশুদ্ধ দৃষ্টি। হৃদয় কপাটে আনাচে কানাচে দোলাখা করকরে সজীব বসন্তের দোলনা। এলিজাবেথ সব ভুলে চোখে জড়ানো আলো নিয়ে মানুষটার কৃষ্ণগহ্বরে তাকালো, যে কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে। চোখে একরাশ উদ্বিগ্নতা, উৎকণ্ঠা, বাড়িয়ে রাখা হাত আশাবাদী আশায়। অতীতকে এক মুহূর্তের জন্য কালো অন্ধকারে ঠেলে দিয়ে বর্তমানে ফিরে আসে এলিজাবেথ। শুধু চায় বর্তমান, এমন একটা সময় যেখানে নেই কোনো জোর জবরদস্তি।
ধ্বংসযজ্ঞ পাপাচারে নিবিষ্ট অন্তহীন মরীচিকা, আছে শুধু নমনীয়তা, কোমলতা। ফোর্স নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ, কাঁপতে থাকা হাত রাখল পুরুষালী খসখসে কুটিল হাতে। দৃষ্টিযুগলের আলিঙ্গন দৃঢ় হলো। মানবটির ঠোঁট গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি, যেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। এলিজাবেথকে সাবধানে তুলে নিয়ে খাটে বসালো। কান্নার তোড় কমে এলো এলিজাবেথের, শান্তির স্রোত বহমান মুখশ্রীতে। মানবটি এলিজাবেথের হাত দুই হাতে আবদ্ধ করে নিল। নিদারুণ কোমল স্বরে বলল, এই যে আজ ছুলাম, বিয়ের আগে আর ছোব না, আর কোনোদিনই তোমার অনুমতি ছাড়া ছোব না তোমাকে। একটু পর কাজই আসবে, খেয়ে নাও। এলিজাবেথের হাত ছেড়ে ইন্টারকমে কল করে মেয়েটকে নতুন করে খাবার নিয়ে আসতে বলল। সে আবারও গিয়ে বসল এলিজাবেথের পাশে। এলিজাবেথের অভিব্যক্তি মলিন। মানবটির চোখে তৃষ্ণা যেন মেটে না। অনড়ভাবে তাকিয়ে থাকল এলিজাবেথের রক্তাভ মুখে। আমি কোথায় আছি? দাওয়ান মঞ্জিলে। চমকে ওঠে এলিজাবেথ। রসগোল্লার মতো গোল গোল চোখ কোটর থেকে পারলে বেরিয়ে আসে। বিস্মিত স্বরে বলল, কতক্ষণ যাবৎ এখানে আছি? কাল রাত থেকে। এখন কয়টা বাজে? এখন সন্ধ্যা 7টা বাজে। চমকে উঠল এলিজাবেথ দ্বিতীয়বারের মতো। শুকনো ঢোক গিলে বলল, এতক্ষণ ঘুমিয়েছি আমি? মানবটি অপরাধীর ন্যায় মাথা নত করে ফেলল। ঠোঁট কামড়ে স্মিত হেসে বলল, আসলে ক্লোরোফর্ম একটু বেশি পড়ে গিয়েছিল। এবার চোখ ছোট ছোট করে চাইল এলিজাবেথ। সরাসরি দৃষ্টি নিক্ষেপ করে নীরের চোরের মতো চুপসানো মুখে বসে থাকা মানবটির দিকে। ওটা আপনি ছিলেন? না, তোমাদের পাড়ার দস্যু পাগলা। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। বহুদিন পর ঠোঁটে ফোটে সেই চঞ্চল হাসি। তা মনোমুগ্ধকরভাবে তাকিয়ে দেখল মানবটা। হঠাৎই হাসি থেমে গেল এলিজাবেথের। চেহারায় চিরাচরিত গম্ভীর ভাব ফিরে আসে। আমাকে ডাক দিলেন না কেন? আর সত্যিটা আপনি জানলেন কি করে? আর ওই গোপন জায়গায় বা পৌঁছালেন কিভাবে? আমার চাচা চাচি কেমন আছে? ওই পশুটা ওদের কোনো ক্ষতি করেনি তো? ইব্রাত কি ঠিক আছে? আরে আরে, শ্বাস তো ফেলো, ধীরে ধীরে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। অস্থিরতা কমে না এলিজাবেথের। ছটফটিয়ে উঠে বলল, বলুন না। আচ্ছা আচ্ছা দিচ্ছি। প্রথম প্রশ্নের উত্তর হলো, এতটা আড়ম্বরে ঘুমাচ্ছিলে যে ডাকতে ইচ্ছে হলো না। আর সত্যিটা জেনেছি শিহাবের কাছ থেকে। 2 দিন আগে দেশে ফিরে শিহাবের সাথে দেখা করি। আমি তখনই সব জানতে পারি। তারপর অনেক খুঁজে, অনেক লোক লাগিয়ে সবশেষে বহু কসরত করে পেয়েছি তোমাকে। তাই তো এত দেরি হয়ে গেল। আর তোমার চাচা চাচির খোঁজ নেওয়া হয়নি। আমি শুধু পাগলের মতো খুঁজছিলাম তোমাকে। আমাকে ক্ষমা করে দাও এলোকেশী। তোমার এত খারাপ সময়ে আমি তোমার পাশে থাকতে পারিনি। দেশে এসে আমরা ওদের সাথে দেখা করতে যাব, কেমন? কথার পারদে এলিজাবেথ দ্রুত সবেগে আওড়ালো, ফিরে এসে মানে? কোথায় যাচ্ছি আমরা? আমরা ভোরের ফ্লাইটে আমেরিকায় যাচ্ছি। কেন? আপাতত ওটাই আমাদের জন্য সেফ হবে। ওই গ্যাংস্টার এখন দেশে আছে, নিশ্চয়ই পাগলের মতো খুঁজছে আমাদের। রিচার্ডের কথা মনে পড়তেই বিষাদে ছেয়ে গেল এলিজাবেথের মন। আবারও চোখ ভিজে আসে। ভাঙা গলায় শুধায়, কেন আমার এই নোংরা জীবনের সাথে জড়াতে চাচ্ছেন? কতদিন পালাতে পারবেন এভাবে? অপর পাশ থেকে শোনা গেল রাশভারী আওয়াজ, গোপনীয়তা হলো শক্তি। মানুষ যা জানে না তা ধ্বংস করতে পারে না। আর তুমি তো আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস, যা সযত্নে আগলিয়ে রাখবো আমি সারা জীবন। শুধু একবার লিখিতভাবে আমার হয়ে যাও। কারোর সাধ্য নেই তোমাকে আমার থেকে আলাদা করার। বিষণ্ণ মন তবুও মানে না। চোখের সামনে ঝলক দিতে থাকে রিচার্ডের নৃশংসতা। হঠাৎ মৃত্যু পথযাত্রী রোগীর মতো ছটফট করতে থাকে এলিজাবেথ। ছটফটে গলায় বলতে থাকে, রেশমা মা, নিশি, ওরা কোথায়? আমাকে না পেয়ে নিশ্চয়ই জানোয়ারটা ওদের মেরে ফেলবে। যে করেই হোক ওদের বাঁচান প্লিজ।
এই মাতৃছায়া আমি হারাতে চাই না। হারাতে হারাতে সর্বশান্ত আমি। মানবটির মুখে আধার নেমে আসে। এলিজাবেথের কাছে চেপে গেল পুরো বিষয়টা। এই সুন্দর মুহূর্ত নষ্ট করতে চায় না কোনোভাবেই। জলদ গম্ভীর গলায় বলল, তুমি চিন্তা করো না এলোকেশী, আমি ওনাকে তোমার কাছে নিয়ে আসবো খুব শীঘ্রই। এরই মধ্যে মেড খাবার নিয়ে আসে। এলিজাবেথ আর কোনো কথা না বলে চুপ হয়ে যায় একদম। ডুবে গেল ভাবনার জগতে। পুরুষালী হাতটি যখন মুখের সামনে খাবারের লোকমা তুলল তখন ধ্যান ভাঙল তার। বিনা বাক্যে মুখে তুলে নিল এলিজাবেথ। এই ছোট ছোট যত্নের কাঙালি তো সে ছিল এতকাল যাবৎ। এলিজাবেথকে খাবার খাইয়ে দিয়ে উঠে দাঁড়ায় মানব। বেডসাইড থেকে একটা খাম নিয়ে বাড়িয়ে দেয় এলিজাবেথের দিকে। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় এলিজাবেথ। তোমার পাসপোর্ট। ওদিকে ক্লোজেটে প্রয়োজনীয় সকল কিছু আছে। ফ্রেশ হয়ে নাও, একটু পর কাজই আসবে। বলেই চলে গেল সে। এলিজাবেথ তাকিয়ে থাকে খামের দিকে, তবে দৃষ্টি সেখানে নেই। কানে বারবার বাজতে থাকে কাজই আসবে। একটু পর শুরু হবে নতুন জীবনের সূচনা। আচ্ছা, অভাগীর কপালে কি সুখ আসে? কেমন হবে তার নতুন জীবন? তাকবীর কক্ষ থেকে বের হয়ে সিঁড়িতে পা রাখতেই দেখা হলো রেয়ানের সাথে। রেয়ান এই ভদ্রলোকের বাহাত, গতরাতে যার হাত দিয়ে ঝরেছিল রেশমার রক্ত। রেয়ান, স্যার আপনার কাছেই যাচ্ছিলাম। কেন? মন্ত্রিসভার মিটিং ছিল 8টায়। আজকে সকল কিছু ক্যান্সেল করে দাও। কাজী আনতে পাঠাও কাউকে এক্ষুনি। রিয়ান ভ্রু কুঁচকে ফেলে। কাজী? হ্যাঁ কাজী, আমার বিয়ের কাজী। রিয়ান আর কোনো প্রশ্ন করেনি। সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহের অধিকারী মানবের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখে সম্মতি জানিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ল। ফুরফুরে মেজাজে নিচে নামতে থাকা মানবটির ঠোঁটের কোণ থেকে হাসির ঝলকানি সরানোর চেষ্টা করল না। নিচে এসে বসার ঘরে মুখোমুখি হয় পিতা তাজওয়ার দেওয়ানের সাথে। বয়স্ক লোকের চেহারায় বয়সের ছাপ দেখা গেলেও শরীর এখনও বেশ ভালো অবস্থায়। তাজওয়ার দেওয়ান তার চোখের সামনে থেকে নিউজপেপার সরিয়ে তেষ্টা নজরে ছেলের দিকে তাকালো। পরপর রুষ্ট গলায় বলল, শেষমেশ নিচু জাতের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? আমার রেপুটেশনের কথা একবারও ভাবলে না? প্রথমবারের মতো এলিজাবেথের ভালো মানুষের গলার স্বর শক্ত হলো। চোখে মুখে কাঠিন্য এনে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আমার ব্যাপারে কারোর একচুল মতামত পোষণেও আগ্রহী নই আমি। বলেই গম গম পায়ে চলে গেল সে। তাজওয়ার শক্ত চোখে তাকিয়ে রইল ছেলে যাওয়ার পানে। আমার মা বোন কোথায় জানোয়ারের বাচ্চা? কর্কশ গলায় হুঙ্কার দিতে দিতে ভেতরে এসে শিহাব এক ক্ষুধার্ত হিংস্র প্রাণী হয়ে গেল। রাগে ফনা তুলছে। ভেতরে পা রাখতেই ন্যাসো ঝড়ের বেগে গিয়ে শিহাবের হাঁটুর কাছে লাথি মারলে হাঁটু ভেঙে শরীর সমেত নিচে বসে যায়। উঠতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। হাড়ের ভেতর মটমট শব্দ হতে থাকা শ্বাসরুদ্ধকর ব্যথা সহ্য করে সহসাই চেঁচিয়ে বলল, আমার মা বোনদের সাথে কি করেছিস? রিচার্ড কাউচে পায়ের উপর পা তুলে একদৃষ্টিতে শিহাবের দিকে তাকিয়ে আছে। অভিব্যক্তি পানির মতো স্বচ্ছ অথচ শূন্য দৃষ্টিতে জমে থাকা কর্ধের পাহাড়। ঠোঁটের আগায় জড়ো হওয়া রহস্যের ঘনঘটা। ধারালো চোয়ালে রহস্যময় হাসি। ন্যাসো আবারও উদ্যত হয় শিহাবের ঘাড়ে আঘাত করতে, কিন্তু রিচার্ড বাধা দেয়। ওহ ন্যাসো, না, আমার শালা, তাকে নিজ হাতে আপ্যায়ন করতে দাও আমাকে। শিহাবাজ দমে না। আহত অবস্থাও চেঁচালো, শালা মানে? মশকরা হচ্ছে? কি করেছিস আমার বোনকে? উঠে দাঁড়ায় রিচার্ড। দুই হাত পকেটে ঢুকিয়ে ড্যাশিং ভাব নিয়ে এগোতে থাকে শিহাবের দিকে। কালচে ঠোঁট গোল করে শীষ বাজাতে থাকে। দুই পাশে ঘাড় ঘুরিয়ে টান টান হয়ে দাঁড়ালো শিহাবের সামনে। অতপর হঠাৎ শক্তপোক্ত লম্বা হাতে শিহাবের চুল টেনে ধরে মুখ উপরে তুলল। ব্যথায় কুঁকড়ে ওঠে শিহাব। শক্ত করে টেনে ধরার কারণে মস্তক থেকে চামড়া কিছুটা উপরে উঠে আসে। ব্যথায় টনটন করতে থাকে মাথা। মুহূর্তের মধ্যে রিচার্ডের মুখভঙ্গি পরিবর্তন হয়ে যায়।
নীলাদ্রি চোখে আগুনের লেলিহান দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে। রুষ্ট গলায় চিবিয়ে চিবিয়ে বলে, তোর সাথে তো আমার পুরনো হিসেব এখনো বাকি রয়ে গেছে। তুই কি ভেবেছিস তুই নিজে থেকে এখানে এসেছিস? থেমে গিয়ে শিহাবের চুলের মুঠি ছিঁড়ে এক অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। ন্যাসো বুঝতে পারে না রিচার্ডের মনের গভীরে কি চলছে, শুধু জমে থাকা উন্মাদ কৌতূহলে তাকিয়ে থাকে। হাসি থামায় রিচার্ড, মুখে আগুনের মতো তীক্ষ্ণ শব্দের বাণী উঠে আসে, সেই সাথে চোখে জ্বলছে ক্রোধের সুনামি। আমি তোকে এখানে আনতে চেয়েছি, তাই তুই এখানে। ন্যাসো বিস্মিতভাবে পিছিয়ে যায়। সত্যিই তো, শিহাবের মতো এক নিম্নমানের প্রাণীর পক্ষে এমন গাঢ় জঙ্গলের ভেতর এত সুরক্ষিত বাগানবাড়ি খুঁজে পাওয়া এক অসম্ভব ব্যাপার। ভেতরে প্রবেশ তো একেবারেই অসম্ভব। নতুন গার্ড রাখা হয়েছে, যারা চূড়ান্ত সতর্ক, এক চুল হেরফেরও প্রাণ নিয়ে নেবে। সেদিন সিসিটিভির লাইভ ফুটেজে রিচার্ড এলিজাবেথ আর রেশমার মধ্যে কথোপকথন শুনেছিল, আর সেই থেকেই অজানা ক্ষোভ জমেছিল এলিজাবেথের ভাই বোনদের উপর। পরদিন দেশের বাইরে যাত্রার আগে রিচার্ড ন্যাসোকে সেই কাজের জন্য পাঠিয়েছিল। ওদের তুলে নিয়ে বেসমেন্টে বন্দি করে রাখে, যেন এলিজাবেথের মতো করেই তাদের টর্চার করা হয়। সেদিন ন্যাসো ওদের তুলে আনলেও শিহাবকে খুঁজে পায়নি, কারণ সে আগে থেকেই গায়েব হয়ে গিয়েছিল। পরবর্তীতে ন্যাসো রিচার্ডকে এই ব্যাপারে জানালে রিচার্ড বলেছিল দেশে ফিরে সে নিজে শিহাবকে খুঁজে এনে নিজের হাতে তার নৃশংস মৃত্যু দেবে। তবে এত জলদি রিচার্ড শিহাবকে কোথা থেকে পেয়েছে সেটা ঠাউর করতে পারল না ন্যাসো। চিন্তা থেকে বের হয়ে আসে ন্যাসো। রিচার্ড হুঙ্কার ছাড়ে। শিহাবের মাথায় বন্দুকের নল ঠেকালে শিহাবের সমস্ত সাহস এক মুহূর্তেই গগনে চলে যায়। থরথর করে কাঁপতে থাকে শিহাব। রিচার্ডের চোয়াল মটমট করছে, গর্জন করছে স্ফুলিঙ্গের মতো। কাটকাট গলায় বলল, সত্যি করে বল, কে ছিল? শিহাব জানে সে আজ নিঃশেষ হয়ে গেছে। রিচার্ডের মতো এক ভয়ঙ্কর গ্যাংস্টারের সামনে মিথ্যা বলা এক অমৃত্যু মৃত্যুর অপেক্ষা। গলা কাঁপছে, শরীর অস্থির। তাকবীর দেওয়ান। ঠিক সেই মুহূর্তেই ঠাস, বন্দুকের সবগুলো গুলি শিহাবের মগজে ঢুকে গেল। ট্রিগার থেকে হাত সরিয়ে নেয় রিচার্ড, মুখে রক্তে ভেজা এক ভয়ঙ্কর হাসি। শিহাবের রক্তে সিক্ত হয় ওর পুরো মুখমণ্ডল। বিড়বিড়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের গর্জন। ইউ ওন্ট বি অ্যাবল টু এসকেপ ফ্রম মি, রেড। বস, দেওয়ান মঞ্জিল থেকে এইমাত্র একটা GT-835 বের হলো। কিছু করব? যেতে দাও। এয়ারপোর্টের দিকে যাচ্ছে বস। অপর পাশ থেকে রিচার্ডের নিরুদ্বেগহীন স্বরে একই জবাব, যেতে দাও। ব্রাউন চুলের আড়ালে লুকিয়ে থাকা ললাটে ক্ষীণ এক ভাঁজ ফুটে উঠল ন্যাসোর। কাল থেকে রিচার্ডের আচরণ একটু বুঝে উঠতে পারছে না। কায়নাত নামের এই মানুষটা শুরু থেকেই তার কাছে এক রহস্যময় গোলক ধাঁধা, যার কেন্দ্রে পৌঁছানো আজও সম্ভব হয়নি। সাধারণ এক বাংলাদেশি ছেলে কিভাবে ইতালির পাপময় রাজ্যের রাজা হয়ে উঠল, সেই গল্প আজও অস্পষ্ট, অধরা তাদের কাছে। আই অ্যাম নোডেড অফ বলেই কল কেটে দেয় রিচার্ড। ন্যাসো আর মাথা ঘামায় না। ফোনটা পকেটে রেখে গাড়ি স্টার্ট দেয় গন্তব্যে, বাগান বাড়ি। তবে মস্তিষ্ক থেকে কৌতূহল মুছে ফেলা এত সহজ নয়। রিচার্ডের চোখে এলিজাবেথের জন্য কখনো কোনো বিনয় বা মুগ্ধতা দেখেনি তারা। তবুও এলিজাবেথের চলে যাওয়া কেন রিচার্ডকে এতটা আগ্রাসী করে তুলেছিল? আবার হঠাৎ এতটা শান্ত হয়ে যাওয়ারই বা মানে কি? কারণটা হাজারো প্রশ্ন মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে ন্যাসোর, যেগুলোর উত্তর পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। রিচার্ড অনুভূতি প্রকাশে ব্যর্থ এক মানুষ। পাপাচারে নিবিষ্ট জীবন তার কোমল মনকে মরীচিকার মতো বিলীন করে দিয়েছে বহু আগেই। কোমলতা হারিয়ে বুকে জন্ম নিয়েছে হিংস্র নরখাদক পশুর হৃদয়। রক্তক্ষরণের বদলে রক্ত ঝরাতে অভ্যস্ত হয়ে উঠেছে তার যান্ত্রিক হৃৎপিণ্ড। তবে হঠাৎ এতটা শান্ত হয়ে যাওয়ার মানে কি, যার জন্য এত দূর থেকে এসেছে এক কলে? এলিজাবেথ রিচার্ডের জিদ ছাড়া কিছুই না। রিচার্ড যা চায় সেটা যে কোনো মূল্যে হাসিল করে।
তাহলে কি এলিজাবেথও ছিল কেবল এক মুহূর্তের জেদ? কিন্তু রিচার্ডের ক্ষেত্রে জেদ মানে এক অপ্রতিরোধ্য সংকল্প, যা অর্জন না হওয়া পর্যন্ত সব কিছু ধ্বংস করে ফেলতেও পিছুপা হয় না রিচার্ড। ঈগলের মতো হাজার ক্রোশ দূর থেকেও শিকারের উপর ছোঁ মেরে পড়তে পারে, তাহলে হঠাৎই নিক্ষিপ্ততা কেন? নানান চিন্তায় ডুবে গিয়ে ন্যাসো গাড়ি চালিয়ে যেতে থাকে। উত্তরহীন প্রশ্নগুলো মনের ভেতর ঘূর্ণির মতো পাক খেতে থাকে। ঘুমাবে বলে কল কাটলেও ঘুমায় না রিচার্ড। অবশিষ্ট মদের বোতলটা হাতে তুলে নিল। কালচে ঠোঁটের ফাঁকে বোতল গুজে দুই হাতের ফাঁকে কর্ক চেপে ধরে এক মোচড়ে খুলে ফেলল। অতপর এক ঢোকে পুরো বোতল শেষ করে। শেষ হতেই ফাঁকা বোতলটা ছুঁড়ে মারে দেয়ালে। প্রচণ্ড শব্দে ভেঙে চুরমার হয়ে ছড়িয়ে পড়ে কাচের টুকরো। গোছানো ঘর ইতিমধ্যে ময়লার স্তূপে পরিণত হয়েছে। মেঝে জুড়ে ভাঙা কাঁচ, ড্রাগসের প্যাকেট, আরও ছড়িয়ে ছিটিয়ে আছে ইঞ্জেকশন। পুরো কক্ষ যেন এক বিধ্বস্ত রাজ্য। সারা রাত এসবের মাঝেই ডুবে ছিল রিচার্ড, অথচ এত মদ গিলেও নেশা ধরছে না। কর্ধ সামলাতে না পেরে বারবার বোতল ভেঙে ফেলছে। সিগারেট আর ড্রাগসের তীব্র গন্ধে চারপাশ ভারী হয়ে উঠেছে। অতিরিক্ত ইঞ্জেকশন পুশের কারণে হাতে ছোপ ছোপ রক্ত জমাট বেঁধে শুকিয়ে গেছে। তবুও রিচার্ডের মধ্যে কোনো ব্যথার অনুভূতি নেই। তীব্র কর্ধে মটমট করছে রিচার্ডের ধারালো চিবুক। দাঁতে দাঁত পিষে উঠে দাঁড়ায়। ব্যগ্র পায়ে এগিয়ে যায় কেবিনেটের দিকে। আর কোনো মদের বোতল নেই। মুহূর্তে ঝড়ের মতো ঘরের অবশিষ্ট সব কিছু ভাঙচুর করতে থাকে রিচার্ড। 9 ঘন্টা 30 মিনিটের দীর্ঘ জার্নি করেও ক্লান্তির লেশমাত্র নেই শরীরে। বরং এক দানবীয় কর্ধ চেপে বসেছে অস্তিত্বে। তবুও ঠোঁটের কোণে জড়িয়ে আছে এক রহস্যময় অভেদ্য অভিব্যক্তি। ভাঙা কাচের উপর দিয়ে উন্মাদের মতো হেঁটে গিয়ে দাঁড়ায় ট্যারেসের কিনারে। দৃষ্টি নিক্ষেপ করে ঘন জঙ্গলের সীমান্তে। প্রতীকের মতো সোজা দাঁড়িয়ে থাকা উঁচু গাছগুলোর দিকে চিবিয়ে চিবিয়ে উচ্চারণ করল, ইউ হ্যাভ টু পে ফর ইট রেড। স্বরে জেদ, চোখে নির্ভয়ের দীপ্তি। নিস্তেজ অথচ তীব্র প্রতিশোধের ম্রিয়মাণ আগুন। প্লেনটি এভিয়েশন মোডে ভুবনের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে বায়ুমণ্ডল চিরে মহাকাশের শূন্যতার দিকে ছুটছে। সাদা মেঘ গলিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে। উদ্দেশ্য ইউএসএ। ছোট্ট কাচের গ্লাসের ওপার থেকে দেখা যায় মেঘেরা যেন পুরো আকাশ দখল করে ছড়িয়ে পড়েছে। এক একটি দল গঠন করে গোপন বৈঠকে মগ্ন। নীল আকাশের বুকে সাদা মেঘের রাজত্ব। নিচে ব্যস্ত শহরকে দেখে মনে হয় যেন গুটি গুটি পিঁপড়ার সারি, যারা অবিরাম দৌড়াচ্ছে খাদ্যের সন্ধানে, জীবনের প্রয়োজনে। উইন্ডো সাইডে স্থির বসে আছে এলিজাবেথ। প্লেন জার্নি ওর জন্য নতুন কিছু নয়, তাই অভিব্যক্তি একদম স্বাভাবিক। তবুও সে কখন থেকে সুদূর আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন নিথর জমাট বাঁধা কোনো জড় বস্তু। চোখে প্রাণ আছে কিন্তু মনোযোগ নেই। সে এখনও আটকে আছে গতরাতের ঘটনায়। এই মানুষটার সান্নিধ্যে এসেছে 2 দিনও হয়নি, অথচ কিভাবে ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে সে। মাথার উপর ছায়া দিচ্ছে বিশাল বটবৃক্ষের মতো, যা এলিজাবেথ কখনোই পায়নি, কোনোদিনও না। অন্ধকার জগৎ থেকে টেনে তুলে তাকে আলোর দিকে নিয়ে যেতে চায়। সামনে এগোনোর জন্য বাড়িয়ে দিয়েছে হাত, অথচ অন্যের কলঙ্ক মুছতে গিয়ে নিজের জীবনেই কাদা মাখিয়ে নিচ্ছে সে। তবুও বিস্ময়ের ব্যাপার, কৃষ্ণগহ্বরের মতো গভীর বাস্তবতার মাঝেও একটুও বিষাদের ছাপ নেই তার মুখে। ফ্ল্যাশব্যাক। হঠাৎ অসুস্থতার কারণে কাজে আসতে পারেনি। মাঝপথ থেকেই তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে উকিল আনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত রেজিস্ট্রি হবে। দেশে ফিরে হবে ঘটা করে বিয়ের আয়োজন। তাকবীর দাওয়ান, যার নামে কিছুক্ষণ পর দলীয়করণ হবে এলিজাবেথের। মাত্র এক সাইনের মাধ্যমে তার অগোছালো জীবন জড়িয়ে যাবে এক অতি সুদর্শন এবং মহৎ হৃদয়ের পুরুষের সঙ্গে, যে মানুষটা কথা দিয়েছে আগলে রাখবে সযত্নে। যেমন মাটিতে পড়ে থাকা ফুলগুলোর মতো শখ করে তুলে নেওয়া হয়েছে তাকে, তেমনি বক্ষপটের পাশে শুভ্র পাঞ্জাবির বাম পকেটে রেখে দেওয়া হবে অতি যত্নে।
এক মুহূর্তের জন্য নিঃসঙ্গতায় পড়তে দেবে না সে তাকে। পথে মাঠে মিছিলে সর্বত্র থাকবে বুকের বাঁ পাশে, বাঁ পাঁজরের হাড়ের মতোই অবিচ্ছেদ্য হয়ে। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে এক কলঙ্কিত নারী রূপান্তরিত হবে নিষ্ঠাবান আদর্শ নীতিমালায় গড়া এক পুরুষের স্ত্রীতে। মিনিস্টার তাকবীর দেওয়ানের স্ত্রী, যাকে সে চিনত অনেক আগে থেকে অনেক ভালো করে। বিয়ের কথা একটা কাকপক্ষীকেও জানানো হয়নি। তাকবীর এলিজাবেথের নিরাপত্তার কথা ভেবে সিদ্ধান্ত নেয় কিছুদিন পর সবাইকে জানাবে বিয়ের কথা, যখন অনুষ্ঠান করা হবে। মিনিস্টারের বিয়ে রাতারাতি ছড়িয়ে যাবে সকলের মাঝে। এভাবেই পরে তা কর্ণপাত হবে সেই নিকৃষ্ট মানবের কাছে। তাই কোনো রিস্ক নিতে চায়নি তাকবীর। বাবা তাজুয়ার আর নিজের দুই বিশ্বস্ত বডিগার্ড রেয়ান বিয়ানকে নিয়ে বিয়ে সম্পূর্ণ করার চিন্তাভাবনা করে স্বল্প আয়োজনের মাধ্যমে। বিয়েতে এলিজাবেথের কোনো প্রকার অভিব্যক্তি বা ভূমিকা দেখার মতো ছিল না। না কোনো আগ্রহ, না কোনো উৎফুল্লতা, এমনকি কাঁদেনি একবারের জন্য। হঠাৎ করেই নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে ফেলেছে। তাকবীর নিজে পছন্দ করে এলিজাবেথের জন্য একটা লাল টুকটুকে বেনারসি কিনে আনে, কিন্তু এলিজাবেথ পরতে চায়নি। তা নিয়ে তাকবীরও তেমন জোর করেনি। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও চাপ দেয়নি তাকে। মনের ইচ্ছে মনের মধ্যেই পোষণ করে রাখল কোনো এক বৃষ্টিবাদল দিনের জন্য। পরনে সাধারণ থ্রি পিস নিয়েই বিয়েতে বসে এলিজাবেথ। তাকবীর রক্তমাখা পাঞ্জাবি পরিবর্তন করে গায়ে নতুন পাঞ্জাবি চাপায় সাদা শুভ্র রঙের। এলিজাবেথ এক মুহূর্তের জন্য তাকিয়ে দেখেনি তার পাশে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকা বাগদত্তার দিকে। তাকবীর শূন্য অভিব্যক্তিতে তাকিয়েছিল এলিজাবেথের নিস্তেজ হয়ে থাকা মুখশ্রীতে। তার আকুল মন খুব করে চাইছিল তার এলোকেশে একটু হাসুক, তার মতো ভেতরে ভেতরে হলেও ছটফট করুক একটু, একে অপরের হওয়ার খুশিতে। ব্যাস, এইটুকুই শুধু চাওয়া তার। তবে এবারও জোর করল না তাকবীর এলিজাবেথের মনের অবস্থা ভেবে। সময় দিল আড়ষ্ট মেয়েটাকে একটু মানিয়ে নেওয়ার জন্য। সে অপেক্ষা করতে রাজি, করবে অপেক্ষা। উকিল সাহেব সকল কাগজপত্র রেডি করে রাখে। রেয়ান বিয়ান দুজনেই তাকবীরের পাশে বুক বেঁধে দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই আন্তরিক হাসি। যথারীতি সব কিছু সুন্দরভাবে এগোতে থাকে। তবে বাদশাদের তাজুয়ার দেওয়ানের ক্ষেত্রে বিয়ের আগ মুহূর্তে বিকট শব্দ করে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসে গম গম পায়ে। বয়সের তোরে চামড়া ঝুলে পড়া চোয়াল কর্ধে মটমট করছে। গুমোট পরিবেশ কেঁপে ওঠে তার হুঙ্কারে। তাকবীরের দিকে এগিয়ে দেওয়া রেজিস্টার পেপার উকিলের হাত থেকে পড়ে যায়। ঢোক গিলে তাকালো প্রাক্তন সংসদ সদস্য তাজুয়ার দেওয়ানের দিকে। এলিজাবেথ কেঁপে চোখ মুখ কুঁচকে রাখে। বীর, আমি আবারও বলছি, এই মেয়েকে তুমি বিয়ে করবে না। বাবার কথায় চিবুক শক্ত হয়ে আসে তাকবীরের। উঠে 2 কদম এগিয়ে গিয়ে দাঁড়ালো বাবার সামনে। কণ্ঠ যথাসম্ভব খাদে নামানোর চেষ্টা করে বলল, আব্বা আপনি ভেতরে যান। ছেলের নরম কণ্ঠে যেন 2 কদম এগিয়ে গেল তাজুয়ার দেওয়ান। জিদ্দি গলায় বলল, যাব, তুমিও আমার সাথে চলো। কোনো বিয়ে হবে না এখানে। আব্বা, আমি আপনাকে যেতে বলছি। আমার কথার বাইরে যাবে না বীর। আব্বা, আপনার ওষুধের সময় হয়ে গিয়েছে, খেয়ে ঘুমান গিয়ে। আমার কথা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে না। ভুলে যাবে না আমার সন্তান তুমি, তোমার ঘর থেকে আমি হইনি। তাকবীর চোখ বুজে ঠোঁট গোল করে তপ্ত শ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা চালিয়ে গেল। সবিনয়ে বলল, তাই বলছি আব্বা, ঘরে যান। আমি কোনো রকম ঝামেলায় জড়াতে চাচ্ছি না। এই মুহূর্তটা খুবই স্পেশাল আমার জন্য। তাজুয়ার দেওয়ানের সেই জিদ্দি গলা। এই বিয়ে কোনোদিনই হবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো না। সংযম হারাতে থাকে তাকবীর। বাবার চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে তো হবেই আব্বা, তাও আজই সেটা আপনি না মানলেও। এবার চেঁচাতে শুরু করলেন তাজুয়ার দেওয়ান। সাধারণ একটা 2 টাকার মেয়ের জন্য বাবার সাথে উঁচু গলায় কথা বলছো? এই মেয়ে রূপ দেখিয়ে আমার ছেলের মাথা খেয়েছে।
নষ্টা মেয়ে ছেলে কোথাকার। ও 2 টাকার মেয়ে না, আমার ভালোবাসা। ভালোবেসে নিয়ে এসেছি আমি বুকে নিয়ে রাখার জন্য। যদি এই গলা দিয়ে আমার স্ত্রীর ব্যাপারে আর একটা নোংরা কথা বের হয়, খোদার কসম, তবে সেই গলায় 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিতে একটু দ্বিধাবোধ করব না আমি আব্বা। প্রচণ্ড জোরে চেঁচালো তাকবীর ভদ্রতার খোলস থেকে বেরিয়ে এসে। নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল। গ্রীবা অংশের নীলচে রগগুলো ফুলে ফেপে উঠেছে কর্ধে। এতক্ষণ দম আটকে সকল অপমান সহ্য করে নিল। এবার চোখ মেলে তাকায় এলিজাবেথ। ভিজে গেল তার চোখের পাপড়ি। জলে টইটুম্বর আখিদয় মেলে জোরালো আলো নিয়ে তাকালো তাকবীরের দিকে। পুলকিত হয়ে গেল নারী তনুমন। এক বুক ভালো লাগায় ছেয়ে গেল। আধারে তলিয়ে যাওয়া মন আকাশে ঝিলিক দিয়ে উঠল এক নির্মল বিশুদ্ধ দ্যুতি। সব ভুলে উৎফুল্ল চোখে দেখা গেল রাগে ফুঁসতে থাকা কৃষ্ণ গহ্বর। তাজু আর দাওয়ান স্তব্ধ হয়ে যায় ছেলের এহেন উগ্রতা দেখে। তাকবীর তাজু আর দাওয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে ক্ষুব্ধ পায়ে আবার গিয়ে বসে আগের জায়গায়। তাকবীর রাগে ফুঁসতে ফুঁসতে কোনো দিকে না তাকিয়ে হাতটের নিচে পড়ে কাগজগুলো তুলে পাত্রের জায়গায় সই করে এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। এলিজাবেথ রাগে গিজগিজ করতে থাকা চড়া চিবুকে তাকিয়ে ঘোরের মধ্যেই সই করে দেয়। এলিজাবেথ ভাবনায় এতই মজে রয়েছে যে কেউ যে তাকে 2 চোখে গিলে খাচ্ছে তার সেদিকে কোনো খেয়াল নেই। গালের নিচে হাতের তালু ঠেকিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে তাকবীর একগুঁয়ে দৃষ্টিতে। গভীর চোখ দুটো আশ্লেষে জড়িয়ে রেখেছে তার এলোকেশির পা থেকে মাথা পর্যন্ত। 16-র এক লাস্যময়ী নারীর শীর্ণকায় স্তম্ভিত হয়েছিল সে। 4 বছরে গঠনে অনেক পরিবর্তন আসলেও চেহারা থেকে সেই বিষাক্ত মায়া এক ফোঁটাও এদিক সেদিক হয়নি। এই মায়াময় চেহারায় যে এক পলক তাকালেই নিজের ধ্বংস দেখতে পায় প্রেমিক পুরুষ। উলটপালট হয়ে যায় ভেতরের সব কিছু। সময় কত দ্রুত চলে যায়। ক্যালেন্ডারের পাতায় পিছিয়ে গেল আরও 4 বছর পূর্বে। চৈত্র মাসের ভ্যাপসা গরমে খা খা করছিল চারিপাশ। খাল বিলের পানি শুকিয়ে মাটি খড়খড়ে হয়ে যায় সেই সময়। ঠিক তেমনইভাবে ভেতরে খরার মতো শুকিয়েছিল এক শীর্ণ মানবের ভগ্ন হৃদয়। সেদিনটা ছিল ইলেকশনের দিন। বিপুল ভোটে জয়লাভ করেও মনের মধ্যে কোথাও বিজয়ের আনন্দের ছিটেফোঁটাও ছিল না। অযাচিত কারণে বিষাদে ছেয়েছিল অমৃতকরণ। 12টায় ফলাফল প্রকাশিত হয়। ফলাফল ঘোষণার পরপরই তাকবীর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে একা একা কোনো বডিগার্ড ছাড়াই। এই ব্যস্ত শহরে মন একটু একা থাকতে চাইছিল, যেখানে থাকবে না কোনো কোলাহল। যেই ভাবা সেই কাজ। আবাসিক এলাকা থেকে গ্রাম্য রাস্তার দিকে যেতে থাকে তাকবীর। সুবিস্তৃত মাঠের মতো খোলা জায়গা পেয়ে গাড়ি থামায় তাকবীর একটা বটগাছের নিচে। গাড়ির ডোর খুলে বের হতেই এক পশলা শীতল হাওয়া ছুঁয়ে দিল তার গা। চোখ বুজে শুষে নিল তাকবীর সেই স্নিগ্ধময় প্রকৃতির সতেজ হাওয়া। বাতাসের তোড়ে পাঞ্জাবির নিচের অংশ এপদ ওপদ ধরে দুলতে থাকে। দমকা হাওয়ায় কোকড়া চুলগুলো এলোমেলোভাবে উড়ে কপালে বিছিয়ে যায় কিছু সংখ্যক। প্রশান্তিময় বাতাসগুলো শরীরে মাখিয়ে নিয়ে চোখ মেলে তাকায় তাকবীর। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকাতে গিয়ে হঠাৎই চোখ যায় বটগাছের উপরে। এক মুহূর্তের জন্য শক্ত গঠনের পুরুষালী দেহখানা কেঁপে উঠে 2 কদম পিছিয়ে যায়। শুকনো ঢোক গিলতে থাকে সে অনবরত। প্রচলিত এমন অনেক কথা শুনেছে সে। ভর দুপুরে নাকি বের হতে নেই। শাকচুন্নি ঘুরে বেড়ায় বিশেষ করে বটগাছে। তবে একজন গণ্যমান্য সুনামধন্য মিনিস্টারের চরিত্রের সাথে এসব উদ্ভট কথাবার্তায় বিশ্বাস করা কখনোই শোভা পায় না। সাহস সঞ্চয় করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিল তাকবীর। বটগাছের সরু চিকন ডালের মধ্যে দিয়ে মোটা মোটা পাতার ফাঁক দিয়ে ঝুলে আছে এক মুঠো লাল লম্বা লম্বা চুল। এক পা বাড়ালো তাকবীর। তখনই ভেসে আসলো মেয়েলির সুমধুর কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য থমকে যায় তাকবীর। ভয় পাবেন না, এই পাড়ায় ভূত নেই, আমি মানুষ। মশকরা হচ্ছে? এই দিন দুপুরে কোনো মানুষ গাছের ডগায় উঠে বসে থাকে? আমি তো মেয়ে মানুষ।
গাছের উপর থেকে আগত মধুমিশ্রিত কণ্ঠে এমন ভ্যাবলা কথা শুনে কপাল কুঁচকে ফেলে তাকবীর। গমগমে গলায় বলল, মানে? কুকুর দেখে ভয় পেয়ে গাছে উঠেছি। তাকবীর ভ্রু কুঁচকিয়ে ঠোঁট কামড়ে আশেপাশে তাকালো। সত্যিই তার গাড়ির পেছনেই কতগুলো কুকুর দল বেঁধে দাঁড়িয়ে আছে। তারাও যেন অপেক্ষা করছে কখন গাছ থেকে পরিটা নামবে আর হাউমাউ খাও বলে হাপিস ঘপিস করে খেয়ে ফেলবে। এবার সব কিছু পানির মতো পরিষ্কার হলো তাকবীরের কাছে। পুরো কথার ছক আবারও মাথায় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল। হেসে নিচ থেকে একটা বড় ইটের ভাঙা অংশ নিয়ে কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারতেই দৌড়ে পালিয়ে গেল সবগুলো। এই মেয়ে, নামতে পারো এবার। কুকুরগুলো চলে গিয়েছে। সত্যিই তো, ৩ সত্যি। বাক্য কর্ণপাত হবার সাথে সাথে এক টাফে নিচে পড়ল তরুণীটি। সেখানেই ফ্রিজড হয়ে যায় তাকবীর। চোখের পলক ফেলতে যেন ভুলে গেল সে। এবার মনে হচ্ছে সত্যি সত্যি সে দিনে দুপুরে ভূত দেখছে। দু চোখ ধাঁধিয়ে গেল মুগ্ধতায়। কিছু পলকের জন্য চোখের পাতা যেন কোনো এক টাইম ট্রাভেলের চক্রে আটকে যায়। সব কিছু ভুলে শুধু চোখ জোড়ালো আলো দিয়ে দেখতে থাকে তার সান্নিধ্যে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা এক লাস্যময়ী নারীকে। মনের কোনায় জাগা ক্ষুদ্র অনুভূতিগুলো একমনে গেয়ে উঠল, এলোকেশী। এলিজাবেথ তাকবীরের অদ্ভুত চাহনি দেখে কিছুটা ভড়কে যায়। সবসময় ঘরবন্দি থাকা আর একা থাকার কারণে মন এখনও সেই 12 বছরের এলিজাবেথেই আটকে আছে। ম্যাচুরিটি তখনও আসেনি সেভাবে। শুধু এটা জানতো এই সমাজ ভালো না, তার জন্য নিরাপদ নয়। চাচা বলেছে। এলিজাবেথ তড়িঘড়ি করে কোমর সমান এলোমেলো চুলগুলো চুরো করে বেঁধে নেয়। অতপর চাদর দিয়ে চুল মুখ আপাদমস্তক ঢেকে ফেলে। এলিজাবেথের এহেন আচরণে ছোট ছোট চোখ করে তাকায় তাকবীর। দৃষ্টি ভঙ্গ করে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিল। গায়ে সুতি গোলজামা যা প্রায় পায়ের গোড়ালি ছুঁই ছুঁই। ফুল হাতা হওয়ায় একদম বোরকার মতো লাগছে। পুরনো ছেঁড়া জামাও যেন গায়ের সৌন্দর্য মাধুর্যতা এক ফোঁটাও কমাতে পারেনি। গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিল তাকবীর। এই সময় বের হয়েছ কেন? জানো না সুন্দরী মেয়েদের ভূতে আছর করে বেশি? কথার বিপরীতে এলিজাবেথের সহজ সরল জবাব, কিন্তু আমাকে তো কুকুরে আসর করতে চেয়েছে। ঘাড় কাত করে ঠোঁট কামড়ে হাসল তাকবীর। কয়েক মিনিটের ব্যবধানে সে বুঝে গিয়েছে মেয়েটা অত্যন্ত সরল সোজা। হঠাৎ করেই কেন জানি মেয়েটাকে খুব ঘাঁটতে ইচ্ছে হলো তাকবীরের। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আরে, বাচ্চা কুকুর আছর করে না, কামড়ায়। চোখ বড় বড় হয়ে যায় এলিজাবেথের। সত্যি? উপর নিচ মাথা ঝোঁকায় তাকবীর। এই যে তোমার লাল চুলগুলো দেখছো, এগুলো কামড়ে ছিঁড়ে ফেলবে। কর্ণপাত হতে দেরি হয় এলিজাবেথের মাথায় হাত দিতে দেরি হয় না। চাদর দিয়ে দ্রুত ভালো করে পেঁচিয়ে দিল মাথা। কপালের দিক দিয়ে টানতে টানতে একদম চোখই ঢেকে ফেলল। এবার আর হাসি নিয়ন্ত্রণে রাখতে পারল না তাকবীর। ফিক করে হেসে দিল। প্রাণখোলা আড়ম্বর হাসি। কোথায় যাচ্ছিলে? কিছুটা লজ্জা পায় এলিজাবেথ নিজের বোকামির জন্য। নিভুস্বরে প্রত্যুত্তর করল, বাসায় কেউ নেই। চাচির জ্বর, তাই আমাকে বলল বোনকে স্কুলে দিয়ে আসতে। আর তোমার স্কুল? তুমি স্কুলে যাওনি? না। তেষ্টা চোখে তাকালো তাকবীর। কণ্ঠস্বর খানিকটা নিচে নামিয়ে বলল, কেন? পড়াশোনা করো না তুমি? এলিজাবেথ জটিলতা ছাড়া উত্তর দিল স্পষ্ট ভাষায়, চাচি বলেছে আমাকে পড়ানোর টাকা নেই। থেমে বিষণ্ণতায় চুপসে যাওয়া মন হঠাৎই উৎফুল্লতায় গেয়ে উঠল। মম আসলে আমি আবার স্কুলে যাব। মম? প্যারেন্টস নেই তোমার? ড্যাড নেই। তাকবীর কিছু প্রশ্ন করতে গিয়েও করল না। নির্নিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথের চুপসে যাওয়া অব্যয়ে। শান্ত মুখশ্রীর অন্তরালে যে অকুতোভয়ী হৃৎপিণ্ড হৃদয়ে কষ্টের বাঁধ ভাঙতে শুরু করেছে তা বুঝতে পারে সে। কথা পাল্টে পকেট থেকে গাড়ির চাবি বের করে চাবিতে প্রেস করে লক খুলে নিল। পরপর এলিজাবেথের দিকে তাকিয়ে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলল, গেট ইন দ্য কার বাচ্চা।
বাচ্চার শব্দ শুনে নাক কুঁচকে মাথা তুলল এলিজাবেথ। ঠোঁটে ঠোঁট চেপে হাসল তাকবীর। সবিনয়ে বলল, ওঠো, পৌঁছে দিচ্ছে এলোকেশি। আঙুলের ভাঁজে আঙুল ঢুকিয়ে কসলাতে থাকে এলিজাবেথ। এই নতুন নামের মানে সে বুঝতে পারেনি। মাথা নাড়িয়ে বলল, না। কেন? আমতা আমতা করতে থাকে এলিজাবেথ। চাচা বলেছে অচেনা কারোর থেকে সাহায্য না নেওয়ার জন্য। আমার জন্য নাকি কেউ নিরাপদ না। তাকবীর বুঝতে পারল এলিজাবেথের চাচার এই কথা বলার কারণ কি। কণ্ঠে নমনীয়তা আনল তাকবীর। এবার নিদারুণ কোমল স্বরে বলল, আমাকে বিশ্বাস করতে পারো, আমি নিরাপদ তোমার জন্য, কোনো ক্ষতি করব না। উৎসুক হয়ে তাকিয়ে থাকলো এলিজাবেথ। ফর্সা মুখ উদ্বিগ্নতায় ঠাসা। এমনিতেই কুকুরের জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন হেঁটে গেলে আরও দেরি হবে। যত দেরি হবে চাচির কটুবাক্য তত বেশি হবে। খেতে দেবে না আজ নিশ্চয়ই। উপায়ন্তর না পেয়ে রাজি হলো এলিজাবেথ। তাকবীর এক চিলতে হেসে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। টুকটাক কথা বলে এলিজাবেথকে নিয়ে বাসায় গেল। ওই মাঠ থেকে বাসার দূরত্ব 15 মিনিটের। খুব আস্তে গাড়ি চালিয়ে আসলে তাকবীরের সময় লাগে মাত্র 5 মিনিট। ভেতরে ভেতরে খুবই ক্ষুব্ধ তাকবীর। সময়ের আজ এত দ্রুত যেতে হলো, একটু থেমে থাকলে হতো না? শান্তিনিকেতনের সামনে গাড়ি থামায় তাকবীর। ভরদুপুর হওয়ায় আশেপাশে তেমন কেউই ছিল না। এলিজাবেথ গাড়ি থেকে নেমে একগাল হাসি উপহার দিল। সত্যি তো লোকটা তার কোনো ক্ষতি করেনি। চাচা তাকে যেভাবে বুঝিয়েছিল তেমন কিছুই হয়নি। আপনি খুব ভালো মানুষ। উইন্ডো মিরর নামালো তাকবীর। কথার বিপরীতে এক ফালি হাসি দিয়ে বলল, আমাদের আবারও দেখা হবে এলোকেশি। এলিজাবেথ আমলে নিল না কথাটা, চলে গেল হেসে। তাকবীরও গাড়ি ঘুরিয়ে চলে আসে। সেদিন সেই জায়গা থেকে চলে আসলেও ঘর থেকে বের হতে পারেনি সে। এক অজানা অচেনা মেয়ে রাজত্ব কায়েম করে নিয়েছিল তার অন্দরমহলে। লোক লাগিয়ে এলিজাবেথের চাচাতো ভাই শিহাবকে ক্লাবে আনায় তাকবীর। শিহাব তখন মাদকে পুরোপুরি আসক্ত। তাকবীর শিহাবের কাছ থেকে জানতে পারে এলিজাবেথ এতিম। পরবর্তীতে এলিজাবেথের পরিবার নিয়ে আর মাথা ঘামায়নি তাকবীর। শিহাবকে শাসিয়ে এলিজাবেথকে স্কুলে ভর্তি করার কথা বললেও পরবর্তীতে বিদ্বেষমূলক কিছু কথা ভেবে তার হতে দেয় না। এই মেয়ে আগুন সুন্দরী, যেখানেই যাবে সকলে ভস্ম হবে এই রূপে। সকল প্রকার সাইড ইফেক্ট ভেবে এলিজাবেথকে স্কুলে পড়ানোর চিন্তাভাবনা বাদ দিল তাকবীর। শিহাবকে টাকা দিয়ে দিয়ে এলিজাবেথের ব্যাপারে খোঁজখবর নিতে থাকে প্রতিনিয়ত। ব্যবস্থা করে দেয় বাড়িতে পড়াশোনার। সে অতিরিক্ত টাকা বাড়িয়ে দিত এলিজাবেথের জন্য। মাঝে মধ্যে নিজের শখ করে অনেক কিছু কিনেও দিত এলিজাবেথের জন্য। তবে তার কিছুই পেত না এলিজাবেথ। শিহাব সব কিছু নিজের নাম করে ইব্রাতকে দিত। তাকবীরের ভয়ে এলিজাবেথ শিহাবের কুদৃষ্টি থেকে একটু ছাড় পেলেও একেবারে রেহাই পায়নি। কথায় আছে, কয়লা ধুলে ময়লা যায় না। সুযোগ পেলেই এলিজাবেথের স্পর্শকাতর জায়গায় হাত ছোঁয়াত শিহাব। যেসব কিছুই ছিল তাকবীরের অজানা। এক নাজুক মেয়ের এক দর্শনে স্তম্ভিত হয়েছিল সে। ছটফটে মনকে কোনোভাবেই মানাতে পারত না তাকবীর। অবুঝ বাচ্চার মতো সেও মানতে নারাজ ছিল মেয়েটা এখনও বাচ্চা। শিহাবকে টাকা খাইয়ে ভয় দেখিয়ে এলিজাবেথের বিয়ে আটকে রাখতে পারলেও নিজের ছটফটে মনকে বেঁধে রাখতে পারত না তাকবীর। বারবার ছুটে যেত এক পলক এলিজাবেথকে দেখার জন্য। শিহাবকে বলে প্রায়শই এলিজাবেথকে বাসা থেকে বাইরে বের করত তাকবীর নানান অজুহাতে। যে সকল কিছুই ছিল সবিতা বেগমের অজানা। ইব্রাতকে স্কুল থেকে আনার তালবাহানায় এলিজাবেথকে বাসা থেকে বের করত শিহাব প্রায় সময়ই। যেদিনই এলিজাবেথ বাইরে বের হতো সেদিন অযাচিতভাবে তাকবীরের সাথে দেখা হয়ে যেত পথে। বোকা এলিজাবেথের কাছে তা কাকতালীয় হলেও প্রেমিক পুরুষ তাকবীরের কাছে তা ছিল প্রি-প্ল্যান। তাকবীর অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল সেই সঠিক মুহূর্তের জন্য, যেদিন সে নিজের করে পেতে পারবে তার এলোকেশিকে।
তাজুয়ার দেওয়ানের কদর্য দৃষ্টি দেখে এলিজাবেথকে আড়াল করতে গিয়ে যতই তাকে দেখার তৃষ্ণা জাগুক, তাকবীর নিজের মনকে শুকিয়ে রেখেছিল একমাত্র এলিজাবেথের নিরাপত্তার কথা ভেবে। একই শহরে থেকেও তাদের দেখা হতো বছরে হয়তো 1-2 বার। এভাবেই কেটে গেছে 4টি বছর, প্রিয়দর্শিনীর অপেক্ষায় এক ঝলক দেখার আশায়। আর আজ 4 বছরের সমস্ত তৃষ্ণা মেটানোর সুযোগ পেয়েছে তাকবীর। শিকারীর ধৈর্য নিয়ে এলিজাবেথের নির্লিপ্ততার সুযোগ গ্রহণ করছে। এলিজাবেথের কপালের প্রান্ত ধরে নেমে আসা বেবি হেয়ারগুলো লম্বা হয়ে টেম্পোরাল রেখার ঊর্ধ্বভাগে ছড়িয়ে পড়েছে, যেন এক ধরনের নৈরাজ্য তাতে লুকিয়ে আছে। তাকবীর অপলক দৃষ্টিতে চেয়ে থাকলো, তারপর হাত বাড়ালো চুল সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু মুহূর্তেই তার নিজের প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল। সংবরণ করল নিজেকে। পরিবর্তে পদ্মফুলের ডগার মতো কোমল রঙে রাঙানো ঠোঁট গোল করে ফু দিল এক পশলা উষ্ণ বাতাস। চুলগুলো উড়ে গেল। সন্ধি ফিরে পেল এলিজাবেথ। ঘাড় বাঁকিয়ে তাকালো তাকবীরের দিকে। তাকবীর তৎক্ষণাৎ ব্যস্ত গলায় বলে উঠল, ছুঁইনি আমি। কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া তোমায় স্পর্শ করব না। এক চিলতে হাসি ফুটল এলিজাবেথের ঠোঁটে। ধীরস্থির কণ্ঠে বলল, আমি জানি। ন্যাসো হাই তুলতে তুলতে লিভিং স্পেসে ঢোকে। গত 2 দিন রিচার্ড শুধু নিজেরই নয়, সবার ঘুম হারাম করে রেখেছে। হঠাৎ রিচার্ডের নিস্তব্ধতা দেখে সুযোগ বুঝে একটু ঘুমিয়ে নিয়েছিল ন্যাসো। কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার আগেই এক গার্ড এসে তাকে ডেকে তোলে। কাউচে বসা লুকাসকে দেখে মুহূর্তেই ন্যাসোর ঘুম উবে যায়। কিছু বলতে যাবে ঠিক তখনই কারো পায়ের শব্দ ভেসে আসে। ঘাড় বাঁকিয়ে দুজনেই একসঙ্গে উৎসুক দৃষ্টিতে পেছনে তাকায়। রিচার্ডকে দেখা মাত্রই ন্যাসোর ভ্রু কুঁচকে যায়, চোখের সন্দেহ দানা বাঁধে। রিচার্ডের সাজসজ্জায় এত দ্রুত পরিবর্তন কেন? কিছুক্ষণ আগেও তো দেখেছে গতকালের পোশাকে ড্রাগস টেনে উন্মাদ হয়ে পড়েছিল রিচার্ড, অথচ এখন কি অভিজাত ভঙ্গিতে এক হাত পকেটে গুজে গুট গুট পা ফেলে সিঁড়ি দিয়ে নেমে আসছে। তবে বিস্ময় বেশিক্ষণ রইল না ন্যাসো, কারণ গিরগিটির থেকেও দ্রুত রং বদলে ফেলে রিচার্ড নামের এই রহস্যময় মানুষ। বরাবরের মতোই সম্পূর্ণ কালো পোশাকে আবৃত রিচার্ড, তবে আজ পার্থক্য শুধু হেয়ার স্টাইলে। রিচার্ড কখনো চুলে ওয়েট জেল ব্যবহার করে না, অথচ আজ কালো রিপড জিন্স ও ফিটিং কালো শার্টের সঙ্গে জেল দিয়ে খাড়া করে রেখেছে চুল। তবে গ্যাংস্টার বসকে আজ বেশ আকর্ষণীয় লাগছে। কোনই পর্যন্ত গোটানো শার্টের হাতা বাহুর গৌরবর্ণ শিরার উপর জ্বলজ্বল করছে ব্যান্ডক্রাফট সিলভার ব্রেসলেট। বুকের সামনে দুটো বোতাম খোলা থাকায় সুঠাম গঠন স্পষ্ট। কালো স্নিকার্সের চপচপ শব্দ দমন করে সে সোজা ন্যাসোর সামনে গিয়ে দাঁড়ায়। গা থেকে ভেসে আসে ডার্ক পারফিউমের গাঢ় সুগন্ধ। চারপাশে ছড়িয়ে পড়ে সেই সুগন্ধ। ঠোঁটের কোণে অপ্রত্যাশিত এক আন্তরিক হাসি। ন্যাসো লুকাসের দিকে তাকিয়ে খোলা গলায় বলল, গেট রেডি বয়েজ, উই আর গোয়িং অন এ ট্রিপ। লুকাস আর ন্যাসো একে অপরের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে। তারপর নিঃশব্দে তৈরি হতে চলে যায়। লুকাস কিছুক্ষণ আগেই ফিরেছে রিচার্ডের অর্ডারে, কিন্তু এই আকস্মিক জরুরি কলের অর্থ কী? আর ট্রিপের অন্তরালে কি রহস্য লুকিয়ে আছে? কেবল একমাত্র সৃষ্টিকর্তাই সেটা জানেন। ন্যাসো কিছুক্ষণ বেসমেন্টের শাটারের সামনে দাঁড়িয়ে নিজেকে স্থির করে। তারপর এগিয়ে গিয়ে ভেতরে ঢোকে। তার আদেশেই আজ 18 ঘন্টা পর ইব্রাত ও সবিতা বেগমকে পানি দেওয়া হয়েছে, সেই সঙ্গে কিছু শুকনো রুটি ও গুড়। 5 দিন পর সবিতা বেগমকে খাঁচা থেকে বের করা হয়। অনাহারে ক্লিষ্ট শরীরে খাবার দেখে সে ঝাঁপিয়ে পড়ে। শুকনো রুটি নিমেষেই গলাৎকরণ করে, কিন্তু বেশি পানি খাওয়ার ফলে পেট মোচড় দিয়ে ওঠে। মুহূর্তেই উগড়ে পড়ে পাকস্থলীর সব কিছু। বমি করতে করতেই শুরু হয় রক্তবমি। মায়ের এই অবস্থা দেখে ইব্রাত নিস্তেজ শরীর নিয়ে ছুটে যেতে চায়, কিন্তু হাত পা শিকলে বাঁধা থাকায় কিছুই করতে পারে না। দূর থেকে অসহায়ভাবে মায়ের করুণ পরিণতি দেখে কাঁদতে থাকে।
ন্যাসর কানে খবর পৌঁছালে সে আদেশ দেয় সবিতা বেগমকে অন্য ঘরে সরিয়ে নিতে। এরপর থেকে ইব্রাত মুখে পানিও তোলেনি, শরীর স্যাঁতসেঁতে মেঝের সঙ্গে মিশে গেছে। গোসলের অভাবে বিকট ঘামের গন্ধ ছড়াচ্ছে। ন্যাসর সোজা গিয়ে দাঁড়ায় ইব্রাতের সামনে। কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তাকায় ইব্রাত। তার টানা চোখ দুটি অনাহারের ফলে আরও গভীরে ঢুকে গেছে। ন্যাসোকে দেখে জীর্ণ চোয়ালে খুশির ঝিলিক ফুটে ওঠে, যা ন্যাসোর কর্ধ আরও বাড়িয়ে দেয়। রুষ্ট গলায় সে বলে, মরতে চাও? ইব্রাতের গলা দিয়ে শব্দ বেরোয় না। সে দুর্বল স্বরে ফিসফিস করে বলে, হ্যাঁ চাই তো, ওই যে আপনার প্রেমে। ন্যাসোর চোয়াল শক্ত হয়ে যায়। চিৎকার করে বলে, হ্যাভ ইউ গন ম্যাড? আই জাস্ট ফল ইন লাভ। নেশা কেটে গেলে খেয়ে নিও, বলেই হনহনিয়ে বেরিয়ে যায় ন্যাসো। ইব্রাত নিষ্পলক তাকিয়ে থাকে তার যাওয়ার পথে। হঠাৎই ঠোঁটে ফিসলে হাসির রেখা ফুটে ওঠে। লাজুক হাসিতে ইব্রাতের শ্যামবর্ণ মুখমণ্ডল লাল হয়ে যায়। ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। 1850 সালে যুক্তরাষ্ট্রের 31তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য এবং আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়াকে প্রকৃতি রাজ্যের রাজকন্যা বলা হয়। এখানকার মানুষের বসবাস প্রকৃতির সঙ্গেই। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর নানান দেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। ব্যয়বহুল এই যান্ত্রিক শহরের মানুষগুলো যন্ত্রের মতো তাদের জীবনযাত্রা। যান্ত্রিক শহরের মানুষের মনও যান্ত্রিক মেশিনের মতোই। আমেরিকার সবথেকে বড় বিমানবন্দর হল ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলোরাডো রাজ্যে অবস্থিত। এটি আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত। এর ছাদ তিব্বতী তাঁবুর মতো দেখতে, যা রকি পর্বতের অনুকরণ করে তৈরি করা। এই বিমানবন্দরে প্রায় 100টিরও বেশি গেট রয়েছে এবং 3টি টার্মিনাল আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের জন্য। টার্মিনাল সি দিয়ে বের হয় রিচার্ড। তার সুবিস্তৃত সুঠাম দেহের পেছন থেকে আবছা আবছা আচ্ছাদিত হয় মার্শাল আর্ট দৈহিক গঠনের দুই পুরুষ, রিচার্ডের বিশ্বস্ত কালাচান আর মানিকচান। টার্মিনালের প্রধান ফটক পেরিয়ে পার্কিং লটের অভিমুখী হলে পেছন থেকে ভেসে আসে কারোর উচ্ছ্বসিত কণ্ঠস্বর, যে নিজের সম্পূর্ণ হুজুগ পুরুষালী রুক্ষ কণ্ঠস্বরে ঢেলে দিয়েছে। রিচার্ডের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ভিনদেশি হয়েও নতুন জায়গায় এসে এভাবে কারোর মুখে নাম শুনেও তার অভিব্যক্তিতে কিঞ্চিত উৎকণ্ঠা প্রতিফলিত হয়নি। সাধারণ চিত্তে পেছন ফেরে রিচার্ড। এক স্যুটকোট পরিহিত পোস্টলোকের আনন্দিত অব্যয়ের দৃষ্টিকোণ হল। হাতে বিশাল বড় ব্ল্যাক রোজের ফ্লাওয়ার বুকে। তার পাশে ডজনখানেক কালো পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। সকলে শার্টের অন্তরালে গোজা যান কবজের মেশিন। লোকটি 2 হাত ছড়িয়ে এগিয়ে আসলো রিচার্ডের দিকে। চোয়াল ঝুলে আছে প্রসারিত হাসির কারণে। লোকটির রত্নছায়া রিচার্ডের পায়ের উপর পড়তেই অগ্রিম বার্তা হিসেবে রিচার্ড হাত উঁচিয়ে থামিয়ে দেয় লোকটিকে। ক্লিন শেভের কারণে ধারালো চওড়া তামুক স্টিলের নতুন পাতিলের নিম্ন অংশের ন্যায় চকচক করছে। চুপসে যাওয়া মুখ নিয়ে থেমে যায় লোকটি, তবে খাদে নামে না কণ্ঠ। সেই উচ্ছ্বসিত স্বর কলস্বর থেকে আবারও সন্নিহিত থেকে বলল, ওয়েলকাম, ওয়েলকাম ক্রাইম লর্ড। থেমে রিচার্ডের দুই পাশে রক্ষা কবচ আর বাজ পাখির চোখে তাকিয়ে থাকা ন্যাসো আর লুকাসের দিকে তাকালো লোকটি। পরপর ওদের শক্ত চিবুকের বিপরীতে আন্তরিক হাসি দিয়ে ফুলের বুকে লুকাসের হাতে দিল লোকটি। রিচার্ড লোকটির কাজে ক্ষিপ্ততা প্রকাশ করল, তবে লুকাসের উপর ফুল হাতে নেওয়ার জন্য কণ্ঠে কাঠিন্য বজায় রেখে কাট কাট গলায় বলল, ডোন্ট ইউ নো দ্যাট আই ডোন্ট লাইক ফ্লাওয়ার? রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে গলা শুকিয়ে এলো লুকাসের। এক মুহূর্ত ব্যয় করে না লুকাস। পাশের ওয়েস্টবিনে বুকে ফেলে দিল। লোকটা ভেতরে ভেতরে কিছুটা অপমানিত বোধ হলেও আমলে নিল না তেমন।
রিচার্ডের দর্শন পেয়ে সে মহা খুশি। শুধু তেষ্টা নজরে তাকিয়ে দেখল গার্ডরা দেখল কিনা। লোকটা তাকানোর সাথে সাথে গার্ডগুলো মাথা নিচু করে ফেলে। এবার কিছুটা হলেও লজ্জায় স্তম্ভিত সে। হোয়ার ইজ দ্য কার? অবমূল্যায়িত মানুষটা মনের ভেতরের কষ্ট, ক্রোধ ও হতাশা বিজয়ে পরিবর্তিত করল। বিজয়ের হাসি দিয়ে অতি উল্লাসে বলল, ওই যে পেছনে গাড়ি বস, আপনার পছন্দের ব্ল্যাক শার্ক। আঙুলের দৃষ্টি অনুসরণ করে তিনজনেই তাকালো সেদিকে। প্রধান ফটকের অভিমুখে দাঁড় করানো একটা বিলাসবহুল স্পোর্টস অ্যাক্টিভিটি, খুব আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্সের BMW X6। ধরিত্রী তখন আধারে তলিয়ে গিয়েছে। সোডিয়ামের আলোতে BMWর বিখ্যাত কিডনি গ্রিল, যা গাড়িটার চেহারা তখন আক্রমণাত্মকভাবে ফুটিয়ে তুলেছে। ঝোপের আড়ালে ওত পেতে থাকা ব্ল্যাক পান্থারের মতো শিকারী নজরে জ্বলছে LED হেডলাইট। বডিতে মডিফাইড আধুনিক ও আভিজাত্যপূর্ণ স্ট্রিমলাইন্ডে রিচার্ডের কোমরে এঁটে থাকা ব্ল্যাক লেদারের বেল্টের স্টিলের অংশে প্রতিবিম্ব পড়তেই প্রতিফলিত হতে থাকে। রিচার্ড ব্যগ্র পায়ে হেঁটে গাড়ির অভিমুখে অগ্রসর হয়। লোকটি পেছন থেকে এক প্রকার ছুটে গেল ডোর খুলে দেওয়ার জন্য। রিচার্ড গিয়ে প্যাসেঞ্জার সিটে জায়গা দখল করে নেয়। ন্যাসো ফ্রন্ট ডোরের কাছে গিয়ে ভেতরে ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভারকে ভ্রু উঁচিয়ে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আউট। ড্রাইভার তৎক্ষণাৎ নেমে পড়ল। ন্যাসো গিয়ে বসল ড্রাইভিং সিটে এবং অপর প্রান্তে লুকাস। রিচার্ড ড্রাগনের ট্যাটুখচিত হাতের তালুতে ট্যাব নিয়ে কিছু অবলোকন করছে। ন্যাসো গাড়ি স্টার্ট দিল। বাতাসের বেগে গাড়িটি স্থান ত্যাগ করল, এক মুহূর্ত সময় নিল না। এক্সজস্টের বজ্রপাত শব্দে ইতস্তত টের পেল গাড়িটির উপস্থিতি। লোকটি চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়ে দেখল ধেউ ধেউ করে চলে যাওয়া গাড়িটি। অতপর গিয়ে অপর গাড়িতে গিয়ে বসল। ড্রাইভার সাথে সাথে সামনের গাড়িটির পিছু নিল। গার্ডরাও গিয়ে বসে পড়ল অন্য গাড়িতে। এক এক করে 8টি গাড়ি বের হলো এয়ারপোর্টের অন্তরাল থেকে। উপস্থিত লোকটি হলো ক্যালিফোর্নিয়ার সবথেকে বড় ড্রাগ ডিলার আন্ডারগ্রাউন্ডের। নাম আলাদিন উইলিয়াম। উচ্চতায় অতি ক্ষুদ্র। ইতালিতে ড্রাগসের সকল চালান রিচার্ডের কাছ থেকেই নিয়ে থাকে। তাছাড়াও রিচার্ডের হাত বড়। আরও 6টি দেশের লিঙ্ক আপ রয়েছে। ফলস্বরূপ রিচার্ডের মাধ্যমে নিজের ব্যবসার বিস্তৃতি লাভ করতে পারছে। তাই তো এত তোষামত। রিচার্ডও সকল অস্ত্র আলাদিনের কাছ থেকেই নিয়ে থাকে। সেখান থেকে এক চালানি সারা বছরের চেয়েও অধিক মুনাফা পেয়ে থাকে আলাদিন। মোট কথা, আলাদিন রিচার্ড দুজনেই দুজনের কাস্টমার, ভিন্ন পরিপ্রেক্ষিতে। তবে তাদের মধ্যে পার্থক্যতা রাজা ও প্রজার মতো। BMWটি প্রতি 5.2 সেকেন্ডে 0 থেকে 60 মাইল অতিক্রম করে যাচ্ছে। টুইন টার্বোচার্জ ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত গাড়িটি স্বল্প সময়ের মধ্যেই গিয়ে থামে একটা রিসোর্টের সামনে। আধুনিকতার কোনো ছোঁয়া লক্ষ্য করা যায় না তেমন বাইরে থেকে রিসোর্টের। রিচার্ডের গাড়ির পরপরই এসে থামে বাকি 7টি গাড়ি। সিস্টেমের একতলা রিসোর্টটি সুবিস্তৃত জায়গা নিয়ে তৈরি। মিশরীয় কারুকার্যের ছাপ ফুটে উঠেছে রিসোর্টটিতে। আলাদিন চটজলদি গাড়ি থেকে নেমে ডোর খুলে দিল। রিচার্ড বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে গমগম পায়ে সোজা ভেতরে যায়। অযাচিত কারণেই চওড়া তামুক শক্ত করে রেখেছে। কোনো স্টাফ এগিয়ে আসে না। আলাদিন আগে থেকেই পুরো রিসোর্ট বুক করে রেখেছিল। সকলকে অগ্রিম হুঁশিয়ারি দেওয়া আছে কেউ যেন প্রয়োজন ছাড়া রিচার্ডের সামনে না আসে। বিশেষ করে ফিমেল স্টাফ। তাই কেউ কোনো প্রকার ফর্মালিটি দেখাতে আসে না। আগে থেকেই রুম সেট করে ডোর ওপেন করে রেখেছিল। রিসোর্টটি বাইরে থেকে দেখতে যতটা সাধারণ, ভেতর থেকে ঠিক ততটাই অভিজাত্যে ভরপুর। রাজকীয় ছোঁয়ায় সজ্জিত প্রতিটা কোণা। আলাদিন দম আটকে রেখে রিচার্ডের পিছু পিছু যাচ্ছিল। রিচার্ডের লম্বা লম্বা কদমের সাথে তাকে এক প্রকার দৌড়াতে হচ্ছে। কিছু ফিমেল স্টাফ আড়াল থেকে রিচার্ডের লুক দেখে বিস্মিত হচ্ছে। উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানেও তাকিয়ে আছে মনোমুগ্ধকর দৃষ্টিতে। সাগরের ওপার থেকে দেখলে মনে হয় কত সুখ আর সুখ, অথচ এপারের মানুষগুলোই জানে জীবন কেমন বিভীষিকাময়।
ঠিক তেমনই রিচার্ডের সৌন্দর্য এবং ব্যক্তিত্ব। সরাসরি রুমে গিয়ে কাউচে বসে রিচার্ড, পায়ের উপর পা তুলে, খোলা বারান্দার সামনে। সামনে ছোট টেবিল থেকে রেড ওয়াইন নিয়ে খেতে শুরু করে। শূন্য অভিব্যক্তি, তবে শূন্য দৃষ্টিতে জমে আছে কর্ধের পাহাড়, যা সমস্ত শরীর গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে। সময় যত গড়াচ্ছে ভেতরের পৈশাচিক আত্মা ততই নাড়া দিয়ে উঠছে। শক্ত চিবুকে একদৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে সমুদ্রের উথাল পাথাল ঢেউ। সামনেই সমুদ্র, কাচের গ্লাস ভেদ করে বাইরের সকল কিছুই সুস্পষ্ট। আলাদিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, রিসোর্টের ব্যাপারে রিচার্ডের হাতে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে। অনেক দিন যাবৎ একসাথে পথ চলা। রিচার্ডের রুচিবোধ সম্পর্কে খুব ভালো করেই জানে আলাদিন। পান থেকে চুন খসলে যে তার হালুয়া টাইট হয়ে যাবে তা খুব ভালো করেই জানে। মাফিয়া এবং গ্যাংস্টারদের মূল উদ্দেশ্য থাকে সর্বোচ্চ প্রভাব ও নিয়ন্ত্রণ কায়েম করা। তাদের মধ্যে কোনো নৈতিকতা বা সহানুভূতির স্থান নেই, বরং নির্দয়তা এবং নৃশংসতাই তাদের সফলতার মূল মন্ত্র। তাদের জন্য অপরাধকে একটা স্বাভাবিক পেশা হিসেবে গ্রহণ করা হয় এবং তারা অমানবিক ও নির্দয় পদ্ধতিতে নিজেদের কাজ সম্পন্ন করতে আগ্রহী। তারা শাসনপ্রিয়তা, নিজেকে ক্ষমতার প্রভাব ধরে রাখার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে সর্বদা প্রস্তুত থাকে। আর রিচার্ড নামক মানুষটা এতই নৃশংস যে কেউ তার বিরুদ্ধে গেলে নিজের কাছের লোক বা প্রতিদ্বন্দ্বিতাকে নির্দয়ভাবে নিষ্পত্তি করতেও দ্বিধাবোধ করে না। আলাদিন মৃদু গলা খাকারির মাধ্যমে গলা পরিষ্কার করে নিল। অতঃপর রিচার্ডের সামনে গিয়ে রসালো গলায় শুধায়, বস, আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি? লুকাস আর ন্যাসো দূরে দাঁড়িয়ে থেকে কিঞ্চিত বিরক্ত হলো আলাদিনের অতিরিক্ত আলগা তোষামোদ দেখে। রিচার্ডের দৃষ্টি তখনও নিটল সমুদ্রে। ওয়াইনের গ্লাস ঘোরাতে ঘোরাতে রুক্ষ কর্কশ গলায় অনার্থক হাসি হেসে চাপা স্বরে বলল, হোটেল বেরেয়ারের পুরো কন্ট্রোল চাই আমি। লুকাসের দুই চোখের সন্দেহ সংকুচিত হলো। ন্যাসোর অভিব্যক্তি স্বাভাবিক, আগেই আন্দাজ করে নিয়েছিল এমন কিছুই হবে। তবে লুকাসের অজানা অনেক কিছুই ছিল। প্রশ্নবোধক দৃষ্টিতে ন্যাসোর দিকে তাকালে ন্যাসো এক ইশারায় পুরো কাহিনী বুঝিয়ে দেয়। বিস্ময়ে হতবম্ব হয়ে যায় লুকাস। আলাদিনের নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে, তবে বিপরীতে কোনো প্রশ্ন করার সাহস পেল না। একটু সাইডে গিয়ে কাউকে ফোন দিয়ে 1 মিনিট কথা বলল। অতঃপর কথা শেষ করে এসে দাঁড়ালো রিচার্ডের পাশে। নতদৃষ্টি নিবিষ্ট রেখে বলল, কাজ হয়ে গিয়েছে বস। তুষ্টু হাসল রিচার্ড। হঠাৎই ন্যাসোর ফোন শব্দ করে বেজে উঠল। জানান দিল অপর পাশ থেকে কেউ কথা বলতে ইচ্ছুক। ফোনের দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল ন্যাসো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে গেল রিচার্ডের নিকট। কিছুটা ঝুঁকে ফোন এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, বস, ফাদার। তপ্ত শ্বাস ফেলে রিচার্ড। ফোন রিসিভ করে কানে তুলে নিল। উগ্রতা ভেঙে শান্ত স্রোত বইল স্বরে। ওদের কথোপকথন শোনা গেল না। 2 কথা বলে রিচার্ড ফোন না কেটে ন্যাসোর কাছে দিয়ে দেয়। ন্যাসো ফোন কাটতে গিয়ে অস্পষ্টভাবে শুনতে পায় ওপাশ থেকে আগত ধরাশায়ী আওয়াজ, রিচার্ড, কাম ব্যাক টু ইতালি, ইটস মাই অর্ডার। আলা? জি বস। আলাদিন ছুটে এসে রিচার্ডের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। ধ্বংসযজ্ঞের লেলিহান দাউ দাউ করে জ্বলতে থাকে রিচার্ডের সমুদ্রনীল লোচনে। কর্ধে কটমট করতে থাকা ধারালো চিবুকে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, ইজ এভরিথিং ডান? ইয়েস বস। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি। বিভৎস কদর্যতা কলুষিত মস্তিষ্কে আটকে থাকে ষড়যন্ত্রের ঘন ঘটায়। মুহূর্তেই অঙ্গভঙ্গির পরিবর্তন ঘটল। যেন এক ক্ষুধার্ত সিংহ সেইভাবেই গর্জন দিয়ে উঠল। এক থাবায় ভেঙে ফেলল সামনে ছোট কাচের টেবিলটা। শক্ত চামড়া ভেদ করে তাজা রক্তে সিক্ত হয় সাদা টাইলস। দাঁতে দাঁত পিষে অস্পষ্ট স্বরে আওড়ালো, ইউ আর ফাকিং ওয়েলকাম টু দ্য হেল ডেড। কর্ণপাত হবার সাথে সাথে ন্যাসো ফিরে তাকালো রিচার্ডের দিকে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে।
গ্যাংস্টার বসের মুখের উপর কথা বলার সাহস তাদের কারোরই নেই। তবুও কিছুটা সাহস সঞ্চয় করল ন্যাসো। খাদযুক্ত কণ্ঠে বলল, ওই মেয়ে নিজের মর্জিতে অন্য কাউকে বিয়ে করে আমেরিকায় চলে এসেছে বস, যেখানে কোনো লাভ স্টোরি নেই বরবাদি ছাড়া। তবুও কেন ফাদারের কথা অমান্য করে এত বড় রিস্ক নিতে চাচ্ছেন? ধ্বংসের খেলায় মেতে উঠেছেন বস। থমকে যাওয়া মস্তিষ্ক আবারও পৈশাচিক তাণ্ডব লীলায় হস্তান্তরিত হলো। বন্য প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। গলার নীলডগগুলো ফুলে ফেপে ওঠে। চোখে আগ্রাসী দৃষ্টি পরিবর্তন হয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে রূপ নেয়। গুরুগম্ভীর অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় কর্কশ গলায় চেঁচালো, বিকজ আই অ্যাম অ্যাডিক্টেড, আই অ্যাম অবসেসড, আই উইল নেভার লেট হার গো। রিচার্ড কায়নাত কখনো নিজের শিকার ছেড়ে দেয় না। কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট আমার শিকার ছিনিয়ে আনার জন্য। প্রকম্পিত হবে আমেরিকার ভূপৃষ্ঠ রিচার্ডের গর্জনে। দাঁড়িয়ে কোমরে গুজে রাখা রিভলভারে গুলি লোড করতে করতে বেরিয়ে যায় রিচার্ড। হাত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পতিত হচ্ছে। আলাদিন কিছুই বুঝতে পারে না। একবার তাকায় রিচার্ডের চলে যাওয়ার পানে, আবার ক্ষিপ্ত হয়ে তাকায় ন্যাসোর দিকে। লুকাস ঠোঁট কামড়ে চোখ বুজে রয়েছে। গাড়ি চলছে হাইওয়ে ধরে। রিচার্ড গাড়ি অটোনোমাসে দিয়ে রক্তাক্ত হাতে রুমাল পেঁচাচ্ছে। পাশের সিটেই পড়ে আছে ফুল লোডেড রিভলভার। ল্যাম্পপোস্টের রোশনাই আলোতে গাড়ির স্টিম লাইনে পড়তেই চকচকে এবং ঝকঝকে আলো উত্তোলিত হচ্ছে। গাড়িটির প্রতিটা কোণ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে। সড়কটি একটানা চলে। মফস্বলের নীরবতা ভেঙে গাড়ির গতির শব্দ ও কিছু দূরের গাড়ির বাতি ছাড়া আর কিছুই দেখা যায় না। গাড়ির উইন্ড অর্ধেক খোলা। বাহির থেকে ব্যস্ত শহরের ঠান্ডা বাতাস হুড়হুড় করে ভেতরে ঢুকছে। হঠাৎ খোলা রাস্তায় গাড়ির শক্তিশালী ইঞ্জিনের গর্জন ভেসে আসলো। রিচার্ড লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। দুপাশে দুই ডানা ছড়িয়ে দেওয়ার মতো আকস্মিক রিচার্ডের গাড়ির দুই পাশ থেকে বেরিয়ে আসলো দুটি গাড়ি। অর্ধেক খোলা জানালা দিয়ে পাশের গাড়িতে তাকালো রিচার্ড। ন্যাসো গাড়ি চালাতে চালাতেই রিচার্ডের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। অতঃপর রিচার্ড তাকালো অপর পাশে। লুকাসও একই হাসি দিল। রিচার্ডের ঠোঁটের আগায় বক্র হাসি। একটা শুনশান রাস্তা দিয়ে তিনজন নরখাদক একসাথে BMW X6 চালিয়ে যাচ্ছে। তিনজনের ঠোঁটে ঝুলে আছে বাঁকা হাসি। তাদের চোখে শীতল কঠোর এক আভা, যেন তারা জানে যে এই মুহূর্তে কেউ তাদের বিরোধিতা করতে সাহস করবে না। একসাথে তিন গাড়ির আক্রমণাত্মক ইঞ্জিনের গর্জনে কেঁপে উঠছে আশপাশ। হেডলাইটের নীল আলোতে লাগছে তিন ব্ল্যাক পান্থার শিকারে বের হয়েছে। শিকারেও যেতে যেতে তারা আমেজে মেতে উঠেছে। তিনজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। সেকেন্ডের ব্যবধানে একটা গাড়ি অপর আর একটা গাড়িকে ছাড়িয়ে চলে যাচ্ছে। রাস্তার লাইনগুলো তাদের গতির সাথে মিলিয়ে দ্রুত পেছনে সরে যাচ্ছে। তিনটা গাড়ির ইঞ্জিনের গর্জন কানে বাজছে, যেন যুদ্ধের গর্জন। ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো একটা আরেকটাকে ছাড়িয়ে। গতিও সময়ের সাথে তিনটা গাড়ির অদৃশ্য শক্তিতে আবদ্ধ। তাদের ইঞ্জিনের আওয়াজ আরও বাড়ে, বাতাসের বিরাট ঝাপটা তৈরি করে। গাড়ির টায়ারগুলো রাস্তার উপর কামড়ে দেয়, যেন রাস্তায় আর সহ্য করতে পারছে না। রিচার্ড উইন্ডো সম্পূর্ণ মিশিয়ে দিল। অতঃপর এক হাত রাখে স্টিয়ারিং হুইলে এবং অপর হাত রাখে ইমার্জেন্সি ব্রেকে। দেখাতে শুরু করে নিজের দক্ষ হাতের খেল। একটা সিগন্যাল পরিবর্তনের সাথে সাথে রিচার্ড তীব্র গতিতে এগিয়ে গিয়ে লুকাসকে কিছুটা পেছনে ফেলে দেয়। তবে ন্যাসো দক্ষতার সাথে গাড়িটি দ্রুত বাঁক নেয় এবং রিচার্ডের গাড়ির সামনে চলে আসে। তবে ন্যাসো বেশিক্ষণ টিকতে পারে না রিচার্ডের সাথে। চোখের নিমিষে ইঞ্জিনের ধোঁয়া উঠিয়ে চলে যায় রিচার্ড। রিচার্ডের গাড়ির ধোঁয়া আর তীব্র গতির ট্রেল রাস্তা জুড়ে ছড়িয়ে যায়। আর শহরের অন্ধকারে গাঁটবাঁধা দুই চালকের চোখে এক ধরনের শীতল উত্তেজনা দেখা যায়। বরাবরের মতো এবারও ফোঁস নিঃশ্বাস ফেলে লুকাস ন্যাসো। ক্যালিফোর্নিয়ার সবথেকে বড় কন্টিনেন্টাল হোটেল হলো বের এয়ার।
এই হোটেলে কুলিং, হিটিং, এয়ারফ্লো নিয়ন্ত্রণ থেকে শুরু করে একেসটি আরাম সকল ধরনের সেবা প্রদান করা হয়। এই সিস্টেমগুলো হোটেলের সার্বিক আরাম এবং অতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে বিশেষভাবে ডিজাইন করা। এই ধরনের হোটেলগুলোতে সাধারণত পার্সোনাল সুইমিং পুল থেকে শুরু করে বার এবং লাউঞ্জ সকল কিছুই থাকে। এমনকি সিঙ্গেল রুম থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। এলিজাবেথরা সন্ধ্যায় হোটেলে ওঠে। তাকবীর এলিজাবেথের ইনসিকিউরিটির কথা ভেবে 3 রুমের বড় অ্যাপার্টমেন্ট নেয়। 27 ঘন্টা জার্নি করে শরীর একদম নেতিয়ে গিয়েছিল এলিজাবেথের। রুমে ঢুকে ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে। তাকবীর নিজেও ক্লান্ত ছিল, তবুও একবার ডেকেছিল এলিজাবেথকে দরজার বাইরে থেকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে পরে নিজেও গিয়ে ঘুমিয়ে যায়। এলিজাবেথের ঘুম ভাঙে 11টায়। ঘুম থেকে উঠে পুরো অ্যাপার্টমেন্ট খুঁজেও কোথাও তাকবীরকে পায়নি এলিজাবেথ। ফোনও নেই যে কল করবে। অচেনা অজানা শহর। ঘাবড়ে যায় এলিজাবেথ। হঠাৎই চোখ যায় ডাইনিং স্পেসে। এগিয়ে যায় এলিজাবেথ। দেখতে পায় কয়েকটা শপিং ব্যাগ আর পাশে হালকা কিছু খাবার রাখা। এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। কৌতূহলী হয়ে একটা শপিং ব্যাগ হাতে তুলে নিল। ভেতর থেকে বেরিয়ে আসলো একটা গোল্ডেন কালারের সফট সিল্কের শাড়ি। চোখ ছানা বড়া হয়ে যায় এলিজাবেথের। চোখ বড় বড় করে চেয়ে থাকে শাড়িটার দিকে। অসম্ভব সুন্দর শাড়িটা। পরপর বাকি ব্যাগগুলো দেখতে লাগলো এলিজাবেথ। যত দেখছে ততই চোখে ফুটে উঠছে বিস্ময়তা। মিনিমালিস্ট জুয়েলারি থেকে বেরিয়ে এলো একটা ছোট চিরকুট। চিরকুটটি পড়তেই প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি ফুটে ওঠে ঠোঁটে। কেন জানি মনে হলো এলোকেশির লাল চুলের সাথে গঠনে সোনালি শাড়ি খুব মানাবে। নিচে অপেক্ষা করছি আমি। শিরশিরে অনুভূতিতে চোখ ভিজে এলো এলিজাবেথের। একটা মানুষের মধ্যে কতটা ধৈর্য আর ভালোবাসা থাকলে এত সুন্দর করে এতগুলো জিনিস কিনতে পারে শাড়ির সাথে ম্যাচিং করে, তা আবার একজন পুরুষ মানুষ। 8 বছরে হয়তো এই এফোর্ট আগে কখনো পায়নি এলিজাবেথ। পেয়ে এসেছে শুধু ছোট বোনের পুরনো জামা কাপড়। চাচাও কখনো চাচির ভয়ে সাহস করে এলিজাবেথের জন্য কখনোই কিছু কিনে এনে দিতে পারত না। তবে হঠাৎই এলিজাবেথের মন বিষণ্ণতায় চুপসে যায়। শেষ শাড়ি পরেছিল আজ থেকে আরও 8 বছর আগে। মম পরিয়ে দিত শখ করে, কিন্তু এখন কিভাবে ফিরিয়ে দেবে একটা মানুষের আবদার যে এত শখ করে এত আয়োজন করলো। ভাবনার মাঝেই কলিং বেল বেজে উঠল। এলিজাবেথ হিপ হোল দিয়ে দেখল একজন ফিমেল স্টাফ দাঁড়িয়ে আছে। আশ্বাস পেয়ে দরজা খুলল এলিজাবেথ। স্টাফটি মৃদু হাসি দিয়ে আন্তরিকভাবে বলল, হ্যালো ম্যাম, স্যার আমাকে পাঠিয়েছে আপনাকে হেল্প করার জন্য। এলিজাবেথ অবাক খুশি দুটোই হলো একসাথে। মানুষটা কিভাবে জানি না বললেও বুঝে যায় সব কিছু। স্টাফ এলিজাবেথকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। প্রসাধনী বলতে কিছুই লাগলো না এলিজাবেথের। এগুলোর কোনো প্রয়োজন কখনো মনেই হয়নি তার। এমনিতেই রূপে অপ্সরা সে, শুধু ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক লাগিয়েছে। শাড়িতে সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চুলগুলো আঁচড়িয়ে পিঠে ছেড়ে দিল। শাড়ির আঁচল কিছুটা ঢিলে করে দেওয়ার জন্য ধনুকের মতো বাঁকানো কোমর উন্মুক্ত হয়ে উঠল। তবে তার লম্বা চুলের আবরণে ঢাকা পড়ে যায়। সোনালি চুলগুলো যেন দ্যুতি ছড়াচ্ছে চারপাশে। তাকবীরের আনা জুয়েলারি থেকে একটা ডায়মন্ডের নেকপিস আর স্টাড ইয়াররিং পরল। হাতে স্টোনের পাতলা দুটো চুড়ি পরে নিল। আয়নার সামনে গিয়ে অদ্ভুতভাবে নিজের দিকে তাকিয়ে থাকলো এলিজাবেথ। দেখতে থাকলো নিজের আসল রূপ সৌন্দর্য, যা এতদিন চাপা পড়েছিল কদর্যতায়। ভাগ্যের পরিণতি তাকে কোথা থেকে কোথা নিয়ে গেল, আবার ভাগ্যের পরিণামী তাকে আগের জায়গায় নিয়ে আসলো। এভাবে আর কত ঘুরবে ভাগ্যের চাকা। অনেক দিন পরে শাড়ি পরার কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে এলিজাবেথের। তবুও লিফট থাকায় বেঁচে গেল। এত বড় হোটেলে একতলাতেই দুটো করে লিফট। ওদের অ্যাপার্টমেন্টের পাশেই ছিল লিফট। তাকবীরের কথা অনুযায়ী এলিজাবেথ 12 ফ্লোরে চাপল। লিফটের দরজা খুলতেই চকচকে আলো এসে চোখে এসে পড়ল।
চোখ বুজে ফেলল এলিজাবেথ তৎক্ষণাৎ। এখানে মানুষের সঙ্গম অনেক বেশি। এক প্রকার গিজগিজ করছে মানুষে। চাকচিক্য লাইটের আলোতে জ্বলজ্বল করছে চারিপাশ। সকলেই ফুর্তি আমেজে মেতে আছে। সবার হাতে হাতেই ওয়াইনের গ্লাস। রাত 1টা তাদের জন্য পার্টির বেস্ট টাইম। দীর্ঘ 8 বছর ঘরবন্দি থাকার পর হঠাৎ এত মানুষ দেখে মাথার মধ্যে চাপ অনুভূত হয় এলিজাবেথের। আবছা আবছা ফ্ল্যাশব্যাক হতে থাকে এলিজাবেথের ড্যাডির কফিনের সেই দৃশ্য। পুলিশ সাংবাদিকে গম গম করছিল তাদের বাগান। কান্নায় সে যায় এলিজাবেথের। হঠাৎ অহর্নিশে কর্ণপাত হলো এক মুঠো মিষ্টি রোদ। চৈত্রের খড়খড়ে মৌসুমে বয়ে গেল পৌষ মাসের ঠান্ডা শীতল হাওয়া, যা প্রবাহিত হলো অমৃতকরণে। কারোর গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে এলিজাবেথের কাঁধে। ভয় পাবার কিছু নেই, আমি আছি তো। চকিতে পেছন ফিরে চাইল এলিজাবেথ। চোখের মধ্যে উকি দিল এক ফালি মুগ্ধতা কৃষ্ণগহ্বরের দিকে তাকিয়ে। স্বস্তির নিঃশ্বাস ফেলল এলিজাবেথ। অতি নিকটে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদস্পন্দনও জমে গেল চোখের পাতারি মতো। মনের অজান্তে এক হাত চলে গেল বক্ষপটে। অনুভব করছে বুকের ভেতরে দ্রিম দ্রিম শব্দ, যা থামার নামই নিচ্ছে না। চোখ ধাঁধানো মুগ্ধতায় একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের লাস্যময়ী নারীর দিকে। আপনি? তাকবীর তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। এলিজাবেথের শব্দে ধ্যান ভাঙে, তবে দৃষ্টি ভঙ্গ হয় না। একই দৃষ্টিতে চেয়ে থেকে আবেশিত গলায় বলল, হ্যাঁ আমি, তোমার আপনিটা, শুধু তোমারই আপনিটা। তাকবীর নিজেও আজ এলিজাবেথের শাড়ির সাথে মিলিয়ে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে। এলিজাবেথ আজ প্রথম পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। বাঙালি ছাপের চেহারায় অসম্ভব মায়া ভর করে আছে তার মুখমণ্ডলে। তাকবীরের চুলগুলো কোকড়া কোকড়া চুল এলিজাবেথের পছন্দ না। তবুও কেন যেন এই চুলে তাকবীরকে খারাপ লাগছে না তার কাছে। উচ্চতায়ও বেশ। ওইদিকে চলো। এলিজাবেথ দৃষ্টি সরায়। তাকবীরের দেখানো রাস্তা ধরে হাঁটতে থাকে আগে আগে। তাকবীর পেছন পেছন যায়। এলিজাবেথের শাড়ির আঁচল ফ্লোরে লেপ্টে যাচ্ছে। তাকবীর কোনরূপ দোলায়মান না হয়ে আলগোছে শাড়ির আঁচল হাতে তুলে নেয়। দেশের গণ্যমান্য মিনিস্টার বইয়ের শাড়ির আঁচল ধরাতে আত্মসম্মান কেটে ছোট হয়ে যায়নি। স্বচ্ছন্দে এগিয়ে যাচ্ছে বইয়ের পিছু পিছু আঁচল আগলিয়ে। কিছু ভিনদেশি পর্যটক কপাল কুঁচকে তাকিয়ে আছে তাকবীরের দিকে। সকলে চাওয়াকে উপেক্ষা করে গিয়ে ওরা পৌঁছালো ওপেন রুফটপে। এলিজাবেথ চোখ বড় বড় করে তাকবীরের দিকে পেছন ফিরে বলল, এখানে তো কেউই নেই। স্মিত হাসল তাকবীর। বলল, পুরোটাই বুক করেছি আমি, চোখ কোটর থেকে বেরিয়ে আসবে যেন। এলিজাবেথ ঢোক গিলে বলল, তাই বলে এত বড় জায়গা? অল অফ দিস ফর আওয়ার ফার্স্ট নাইট স্পেশাল। কর্ণপাত হবার সাথে সাথে বুকের ভেতর চাপ দিয়ে ধরল এলিজাবেথের। উৎফুল্ল অব্যয়ে আধার নেমে আসে। তাকবীর জিভ কাটল। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কথা পাল্টে বলল, আই মিন এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার। স্মিত হাসে এলিজাবেথ। ফর্সা মুখ থেকে সরে না উৎকণ্ঠা। গোলাপের পাপড়িও ছোট ছোট মোমবাতি দিয়ে সাজানো টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসল। এলিজাবেথের অভিমুখে বসল তাকবীর। সব সময়ের মতো ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। হঠাৎ করে সোডিয়াম লাইটের সকল আলোগুলো নিভে গেল। আধারে তলিয়ে গেল পুরো জায়গা। আজ আকাশে রূপালী থালার মতো গোল চারটিও নেই, নেই চাঁদের আলো। হঠাৎ করে গোলাপের পাপড়ির নিচ থেকে ঝলমলে আলো ভেসে আসলো। গ্লো স্টিক ছড়ানো ছিল ফুলের পাপড়ির নিচে। চারিপাশ আধারে তলিয়ে যেতেই জল করে আলো জ্বলে উঠল নিচ থেকে। রঙিন ফ্লো স্টিকের ভিন্ন রঙে ঝলমলে চারিধার। আলোর ন্যায় জল করে উঠল এলিজাবেথের মুখশ্রী। এসব কখন করলেন? ঘুমাননি আপনি? তাকবীর তখন টেবিলে কনুই বসিয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে চেয়েছিল এলিজাবেথের দিকে। প্রত্যুত্তরে ফিসলে হাসল। নরম স্বরে বলল, ঘুম আসছিল না। অদ্ভুত। খুবই অদ্ভুত প্রেমের মালা। মানে?
এলিজাবেথের চোখে কৌতূহল। আবারও এক অমায়িক হাসি উপহার দিল তাকবীর। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী রমণীর পানে অনড়ভাবে চেয়ে থেকে জবাব দিল, শাড়িতে তোমাকে অপরূপ সুন্দর লাগছে এলোকেশী। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। এই ধরনের প্রশংসা জানানো একেবারেই নতুন এলিজাবেথের কাছে। প্রেমিক পুরুষদের কাছ থেকে প্রেমবার্তা প্রশংসা পাওয়ার কিশোরী জীবন তার কেটেছে এক কোণে পড়ে থেকে। তাকবীর বুঝল এলিজাবেথের ব্যাপারটা। লজ্জামাখা রক্তিম বর্ণের মুখ দেখে ঠোঁট কামড়ে হাসল তাকবীর। এলিজাবেথকে সহজ হতে সুযোগ দিয়ে জুসের গ্লাসটি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। হঠাৎ অসাবধানতায় কিছু জুস পড়ে যায় এলিজাবেথের শাড়িতে। আঁতকে উঠে দাঁড়িয়ে যায় এলিজাবেথ। পুরোর উপরে গুজে রাখা আঁচলের কিছু অংশ ভিজে যায়। তাকবীর খেই হারিয়ে তড়িঘড়ি করে উঠে টিস্যু এগিয়ে দিল এলিজাবেথের দিকে। সরি। এলিজাবেথ টিস্যু দিয়ে ভেজা অংশ মুছতে মুছতে বলল, এভাবে বলবেন না, আপনি তো আর ইচ্ছে করে এমনটা করেননি। নিজের কাজে খুবই অনুতপ্ত তাকবীর। মুখ গহ্বর একদম চুপসে গিয়েছে। নিচু গলায় বলল, এভাবে শুকাবে না, ওয়াশরুম থেকে ডাই করে নিয়ে এসো এলোকেশী। কথার সাথে সহমত পোষণ করল এলিজাবেথ। জানতে চাইল ওয়াশরুম কোন দিকে। আঙুলের ইশারায় দেখিয়ে দিল তাকবীর, ওই দিকে। বলেই এলিজাবেথের পিছু নিতে চাইলে আটকায় এলিজাবেথ। আমি পারবো, আসতে হবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তাকবীর। একজন মিনিস্টার হয়ে বইয়ের শাড়ির আঁচল ধরে হাঁটার সাধারণ দৃষ্টিতে দৃষ্টিকটু না দেখালেও বইয়ের পিছু পিছু লেডিস ওয়াশরুমে যাওয়াটা দৃষ্টিকটু দেখায়। এলিজাবেথ তাকবীরের হাতের ইশারা অনুসরণ করে খুব সহজেই ওয়াশরুমে আসতে পারে। মস্ত বড় জায়গা নিয়ে তৈরি ওয়াশরুম। সারি সারি অনেকগুলো বাথরুমও রয়েছে। এলিজাবেথ ফ্যাসেট ছেড়ে ভেজা অংশ পানি দিয়ে ধুতে থাকে। হঠাৎ দমকা হাওয়ার মতো ভেসে আসে পারফিউমের ডার্ক ফ্র্যাগনেন্স। স্বতঃস্ফূর্ত কদমের শব্দ, যা ধীরে ধীরে নিকটস্থ হতে থাকে। এলিজাবেথের শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম। ভেসে আসলো সেই তাণ্ডবীয় পুরুষের গুরুগম্ভীর কর্কশ গলা। এভরি টাইম ইউ ট্রাই টু ফরগেট হু আই অ্যাম, I will be right there to remind you again. You know me.